আপনি তামান্নার মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য দিয়েছিলেন। মুখ বন্ধ করা যায়নি। প্রথম কথা হচ্ছে যে মুখ বন্ধ করাটা সেটা ভুল একটা কনসেপ্ট। আমি টাকা নিয়ে গেছিলাম আনিস খানের ব্যাপারে আমি করেছিল, পালাতে গিয়ে পড়ে গেছে। যে ওকে মেরে দিয়েছে বা ফেলে দিয়েছে এটা নয়, পুলিশ কোনদিন ফেলে না, কারণ পুলিশের নিজেদের ভয় আছে। এই যে ওয়াকফ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না, মমতা ব্যানার্জির যে কথা ছিল, হুমকি ছিল এক ধরনের, সেটা নিয়ে আপনি কি বলবেন? নরেন্দ্র মোদী একটা কলঙ্কের নাম, কিন্তু সেই সংখ্যালঘু বা সেই মুসলমানরা যখন দেখছে যে হুমায়ুন কবির সে ভোটের নমিনেশন ফাইল করার আগে পুজো দিচ্ছে, তখন তার আঘাত পাচ্ছে। মানে অন্য আমার সম্প্রদায়ের বলতে কোনো ফিলিংস, এক্সট্রা কোনো ফিলিংস নেই, গরিব মানুষের জন্য আছে। আপনি তো খুব স্পষ্টবাদী, তারপরেও কি আপনার মনে হয় যে আপনি একটা রাজনৈতিক দলে আছেন বলে মন খুলে মুখ খুলে কথা বলতে পারেন না? আমি তো মোটামুটি বলি। কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে তো আপনি কোনো কথা বলেন। আরজিকর কাণ্ডের যেটা যে সঞ্জয় রায় যেটা হয়েছে ওটাই একমাত্র আসামি এবং সঠিকভাবে তদন্ত হয়েছে, কিছু বলেন। এই যে অর্জুন সিং, তারা এত দাপট দেখছেন, অর্জুন সিংকে আমি বিকাশ বোস যে মার্ডার হয়েছিল তার সেই কেসে আমি ওকে অ্যারেস্ট করেছিলাম, কারণ তার বিরুদ্ধে আমি কিছু প্রমাণ পেয়েছিলাম, তাকে ধরে নিয়েছিলাম। এই এসপি পর্যন্ত ভয় পাচ্ছিল যে অর্জুন। জিআইয়ের পর্দায় আপনাদেরকে স্বাগত। শুরু করছি ফেস টু ফেস। আর আজ ফেস টু ফেস শুধু আমাদের নয়, দর্শক বন্ধু আপনাদেরও। আপনাদের মুখোমুখি উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। ধন্যবাদ। এই যে আপনার চাকরি ছেড়ে অবসর নিয়ে আপনি রাজনীতিতে এলেন, এর কি কোনো নির্দিষ্ট কারণ আছে? মানে কোনো অনুপ্রেরণা বা কোনো ধাক্কা ছিল? তারপরে তো এক্সটেনশন পাওয়া যায়, সেগুলোর মধ্যে যাইনি আমি। তার আগে একটু আগে ছেড়ে দিয়ে আমি চাকরিতে দিয়ে রাজনীতিতে এসেছি আরও একটু বৃহত্তর ফিল্ডে কাজ করবো বলে, আর একটুখানি ওয়াইডার সেক্টর, তো আমার একটু বড় জায়গা ধরে কাজ করবো বলে আমি রাজনীতি এসেছি। আপনার নামে অভিযোগ যে আপনি তামান্নার মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য দিয়েছিলেন। মুখ বন্ধ করা যায়নি। প্রথম কথা হচ্ছে যে মুখ বন্ধ করাটা সেটা ভুল একটা কনসেপ্ট। মুখ বন্ধ করার কারণে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না, সেটা দিলে তাকে অনেক টাকা দিতে হবে। ঠিক আছে, আমি একটা প্রেরণার দল বললাম যে একটা প্রেরণা বলে একটা এনজিও করি। আপনার নিজস্ব এনজিও? মানে আমি একা নয়, আরও অনেক শিক্ষিত লোক ভদ্রলোক আছে, প্রচুর জেলায় আছে। তো সেই প্রেরণা থেকে আমি গেছিলাম মানবিকতার খাতিরে। আচ্ছা, এখানে কোনো পলিটিক্যাল ব্যানার নয়। আমার গাড়িটাও যেটা, আমার যে একটা এমএলএ দের স্টিকার থাকে, ওর একটা পিঙ্ক কালার স্টিকার থাকে, আমি গাড়িতে এমএলএ বলে কোথাও লিখে রাখিনি। তো ওই পিঙ্ক কালার স্টিকারটা আছে, সেটা আছে বলে ওই গাড়িটাও আমি নিইনি। একটা অন্য গাড়ি ভাড়া করে সেই গাড়িগুলো প্রেরণার ব্যানার লাগিয়ে আমি টাকা নিয়ে গেছিলাম। টাকা নিয়ে নয়, আমি গেছিলাম মানবিকতার কারণে, মানবিকতার খাতিরে। দেখে আমার খুব খারাপ লেগেছে যে আমি একটা চেক অফার করেছিলাম, যেহেতু উনি নেননি সেটা অন্য কথা। উনি বললেন যে আরও অনেকেরই ফেরত দিয়েছেন, কারণ আমি এটা শুনেছিলাম যাওয়ার আগে যে এই ভদ্রলোকটা হচ্ছে পরিযায়ী শ্রমিক এবং অনেকদিন ধরেই ভোটের সময় হচ্ছিল যে যখন থেকে ভোটের যে নমিনেশন টাইলিং হয়েছে তখন থেকে উনি এখানেই রয়েছেন, মানে আর কাজ করতে যাননি। তার মানে তার অর্থনৈতিক অবস্থাটা সেই সচ্ছল হিসাবে নয়, হতে পারে সে তার মতো করে তার সব ঠিক চলে যাচ্ছে, কিন্তু আমি ওটার জন্য যাইনি। আমি মানবিকতার খাতিরে গেছি যে একটা বাচ্চা মেয়ে এবং একটাই মাত্র সন্তান, তার আর বাচ্চাও হবে না, ডাক্তার বলেছে। তার অনেক পরে তার বাচ্চা হয়েছে এবং একটাই বাচ্চা, এবং তারপরেও আর বাচ্চা হবে না। তো এইটা আমাকে খুব হন্ট করেছিল। একদমই। আমি পার্সোনাল ক্যাপাসিটিতে গেছি, সেখানে পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই। আমি সবসময় মনে করি যে আমি একটা পলিটিক্যাল পার্টি করি, ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে সঙ্গে আমার আরও অনেকগুলো ফেসেট আছে, অনেকগুলো সত্তা আছে। একদম ঠিক আছে, আমি একজন হিউম্যান বিইং, আমি একজন সমাজের চেষ্টা করি যে সংস্কার করার, আমি একজন সাহিত্যিক মনে করি নিজেকে, লেখালেখি করি, এক সাহিত্যিক না হলেও অন্তত লেখালেখি তো করি, সেটা একটা সত্তা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সত্তা, ঠিক আছে। সেই বেসিসে আমি ওখানে গেছিলাম। ডাজ নট মিন কি আমি তার মুখ বন্ধ করতে পারি। মুখ বন্ধ করবো কেন? এটা কি একদম বিরোধী রাজনীতি থেকে এটা এসছে? ওপেনলি বলছিলাম, সঙ্গে বসেছিলাম, কোনো মুখ বন্ধ করা, হাসাপ করা, যে তার তার দুঃখে ভাগিদার হতে গেছে। ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি গিয়েছেন, এরকম একটা অভিযোগ? আমার কাছে ধামা ফামা কিছু নেই, আমার কাছে কোনো ধামা নেই। সবাই বলে যে ধামা অনেক রাখে। আপনি তো প্রেরণা নিয়ে গেছেন, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। সেটা কি রাজনৈতিক হয়নি? আমি আমার জায়গায় ঠিক আছি, যদি আমার পার্সপেক্টিভ থেকে দেখেন আমি একদম ঠিক আছি। কারণ আমি গেছি, তার কবরে মাটি দিয়েছি, 3 দিন পর্যন্ত মাটি দেওয়া যায় আপনি জানেন। কবরে মাটি দিয়েছি, রজনীগন্ধার স্টিক নিয়ে গেছিলাম, তার কবরের চৌদিকে লাগিয়েছি, এবং খুব দুটো কামিনী ফুলের গাছ আছে, টবে করে নিয়ে গেছিলাম, সেগুলো খুলে ওখানে পুঁতে দিয়ে এসেছি, জাস্ট টু রিমেম্বার, টু কমেমোরেট যে এই মৃত্যুটা আমার কাছে খুব শকিং। একটা 10 বছরের মেয়ে বোমা লেগে মারা যাচ্ছে আমাদের সোসাইটিতে, এটা আমার কাছে খুব শকিং, সেই জন্য আমি গেছি।
তাহলে সেটা বন্ধ করতে আমি যাই, সেটা তো বিরোধী দল বুঝলো না বা সাধারণ মানুষ বুঝলো না, এমনকি আপনার পার্টিও বুঝলো না, তার শোকজ করলো আপনাকে। না বুঝুক, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা কিছু নেই। আমি কেউ না বোঝে, আমাকে ভুল বোঝে, তার দায়িত্ব। কিন্তু আপনার পার্টি, আপনি যার অনুগত, পার্টি তো সব একটা পার্টি তো একটা ক্লাস্টার, এটা ইন্ডিভিজুয়াল কেউ না, পার্টির অনেক লোক রয়েছে, তারা কেউ বুঝেছে কেউ বোঝেনি, কি বুঝেছে তারা একরকম বুঝেছে আর একরকম বুঝেছে। অন্ধের হাতি দেখার মতো, অন্ধকে যদি আমি হাতি দেখতে দেন, যে সুর ধরবে বলবে সে হাড়িতে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, যে পা ধরবে সেগুলো থামের মতো, যে লেই ধরবে সেগুলো সরু দড়ির মতো। এরকম তো হয় না, যে যার যার পার্সপেক্টিভ থেকে সে তার দেখেছে, সেটা তাদের সমস্যা, আমার সমস্যা নয়। আমি যে কাজ করতে গেছিলাম টু বি উইথ দ্য প্যারেন্টস অফ দ্য ডিসিজ ভিকটিম, আমি তাদের সঙ্গে গেছি, কথা বলেছি, একজন মানুষ হিসাবে তার সঙ্গে সহমর্মিতা দেখিয়েছি, বলেছি, আমার নাম্বার দিয়ে এসেছি, বলেছি কোনো অসুবিধা হলে আমরা সে ভিডিও দেখেছি, ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে, আমাকে যোগাযোগ করবে। আমার দেওয়ার চেকটা নেয়নি, রিফিউজ করেছে, দ্যাট ইজ আপ টু দেম। ঠিক আছে, আমি আমার তরফ থেকে মানুষ হিসাবে দিতে চেয়েছিলাম, কি মনে হচ্ছে যে তারা একটা হার্ডশিপের মধ্যে রয়েছে, সেই জন্য আমি দিতে চেয়েছিলাম। দ্যাট ডাজ নট মিন কি আমি বন্ধ করতে গেছি। এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি খুব মর্মাহত? একদমই নয়। আপনার শোকজের উত্তরে পার্টি খুশি? সেটা আমি জানি না পার্টি খুশি কিনা, সে তো পার্টির যে যিনি শোকজ করেছেন তিনি। কিন্তু আপনার ভালো কাজ করতে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হলো? না, ক্ষমা চেয়েছে কে বললো? তাহলে এটাও একটা মিথ? না, আমি কোনো ক্ষমা চাইনি, আপনি শুধু শোকজের উত্তরটা দিয়েছেন। আমি এক্সপ্লেন করেছি। আচ্ছা, যে ইউ মে লাইক ইট অর ইউ মে নট লাইক ইট, ঠিক আছে, বাট দিস ইজ দিস। আই ওয়েন্ট দেয়ার on my personal capacity. I acted on behalf of Perodona, and as a human being, I thought I should be beside the parent of that victim. আপনি একদম অতি সম্প্রতি দেখলাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়িতে আক্রমণ হলো এবং তিনি অভিযোগ করছেন যে পুলিশ ঠিকমতো স্টেপ নেয়নি। এটার ঘটনাটা না আমি পুরোটা জানি না, কালকে আমি ওনাকে ফোন করেছিলাম, উনি ফোন ধরেনি, আপসেট ছিলেন হয়তো, তো ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে, লজিক্যাল পার্সন আমার যেটুকু মনে হয়েছে দেখে ওনাকে। তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার খুব বেশি একটা ইন্টারাকশন হয় না, ওই বিধানসভায় দেখা হলে দেখা হয়, আর একবার আমাকে ঈদের সময় ডেকেছিলেন, গেছিলাম, পরে ঈদের দিন সম্ভব হয়, পরে একদিন গেছিলাম, আমি হাই হ্যালো করে এলাম, বসলাম, একটু খাওয়ালেন উনি, তারপরে আমি চলে এলাম। তো আমি খুব বেশি জানি না এটা নিয়ে, এই জন্য এটা আমার বলা ঠিক হবে না। তবে পার্টির যে ফ্যাকশনাল ফাইট রয়েছে বিভিন্ন জায়গাতে, সেটা আমাদের নিশ্চয়ই যারা উপরে পার্টিটা আরও হায়ার লেভেলে রয়েছেন তারা নিশ্চয়ই নজরে রেখেছেন, যথাযথ ব্যবস্থা নেবেন। নাহলে এইটা পার্টি ফ্যাকশন থেকেই তো গণ্ডগোলগুলো শুরু হয়, ছোটো ছোটো গণ্ডগোল শুরু হয়, এরকম মনে হয়। এটাকে যদি অ্যাড্রেস করা না যায়, পরে এটাকে তখন দেখা যায় যে এটাকে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। ওয়াকফ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না, মমতা ব্যানার্জির যে কথা ছিল, হুমকি ছিল এক ধরনের, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ওয়াকফ যেটা বিলটা হয়েছে এটা অন্যায়ভাবে হয়েছে। ওয়াকফ বিলটা যেটা পাস করে অ্যাক্ট করে দিল আজকে, ওয়াকফ অ্যাক্ট, তো 25, এবং সেটা চালুও হয়ে গেছে। চালু এখানে ইমপ্লিমেন্ট হয়নি, কারণ আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হবে না। এটা কি সম্ভব? পরিষ্কার করে বলেছেন যে এখানে ইমপ্লিমেন্ট করতে দেবেন না। এটা কি সম্ভব? সেটা সম্ভব, কারণ পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে না। পশ্চিমবঙ্গ ভারত না হলেও এখানে আমাদের পশ্চিমবঙ্গ থার্ড ওয়ার্ল্ড কেন বলা হয় ভারতবর্ষকে? তার তো আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে চলে যেতাম। থার্ড ওয়ার্ল্ড কেন বলা হয়? এখানে আইনটাকে খুব মানতে চায় না। এই যে MGNREGA, যেটা হচ্ছে কি আমরা 100 দিনের কাজ বাংলা কথায় বলি, এতদিন ধরে বন্ধ করে গেছে, পায়ে বন্ধ করতে দিস না। অ্যাক্ট 2005-এ যখন মনমোহন সিং সরকার আসে তখন একটা অ্যাক্ট তৈরি হয়েছিল। আজকে হাইকোর্টেও জিতেছি, কিন্তু তার মানে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরও কিন্তু তারা 100 দিনের কাজ খুলে দেয়নি, আবার তারা টিম পাঠাচ্ছে, 150 বারের বেশি টিম পাঠিয়েছে। যে অন্যায় করছে, যে ইলিগাল কাজ করছে, তার বিরুদ্ধে 1000 বার কেস করুক। যে বাড়ি টাকা থেকে কাটমানি নিচ্ছে, যে 100 দিনের কাজ থেকে কাটমানি নিচ্ছে, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে অধিকার রয়েছে সেন্ট্রাল এজেন্সি যারা টাকা প্রোভাইড করছে তাদের, কিংবা গভর্নমেন্টের আমাদের, তাদের বিরুদ্ধে এফআইআর করা, অ্যারেস্ট করা, আইনে তো যা ব্যবস্থা আছে সব কিছু করা। কিন্তু গরিব মানুষের টাকাটা দেবো না, এটা গাজোয়ারি ব্যাপার। যে আমি একটা যেটা অ্যাক্ট তৈরি করেছি, এটা তো ইচ্ছা মতো করতে পারেন নরেন্দ্র মোদী এটা ইচ্ছা মতো করতে পারে না। এটা ইন্টেনশনালি টু পুট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন ট্রাবল, হ্যাজ ডান ইট, ডেলিভারেটলি করেছে। আমার কাছে এইটাই অসুবিধাজনক যে তুমি যে অপরাধ করেছো তার জন্য করো। তার মানে আমাদের যে টোটাল এতজন কার্ড হোল্ডার, 100 দিনের যে কার্ড হোল্ডার, তারা তো সবাই সাফার করছে। যে টাকাটা কাজ করছে সেই টাকাটা পায়নি, প্লাস যেটা হচ্ছে কি দীর্ঘদিন ধরে 22 সাল থেকে কাজটা বন্ধ রয়েছে, তাহলে এই সময় টাকাটা তো দেবে না, কাজ না করলে তো টাকা দেবে না। প্লাস যেটা আরেকটা ক্ষতি হচ্ছে যে আমাদের 100 দিনের কাজের মাধ্যমে MGNREGA থ্রু দিয়ে অনেক
পার্মানেন্ট অ্যাসেট তৈরি হতো, সেই অ্যাসেটগুলো তৈরি হচ্ছে না। কোনো জায়গায় বাঁধ বাঁধা হতো, কোনো জায়গায় খাল কাটা হতো, কোনো জায়গায় বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হতো, সেগুলো হচ্ছে না, হয়নি। সেটা বুঝলাম, কিন্তু এই যে আপনারা আশ্বস্ত করছেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল চালু হবে না, মানে লাগু হবে না, এটা কি শুধু ভোট নেওয়ার জন্য নাকি একদম সত্যি? বারবার করে আমিও ওয়াকফ যখন বিল পাস হলো, আমি দেখবেন বসিরহাটে গিয়ে আমি ওখানে একটা বড় জনসভা হয়েছিল, সেখানে ওয়াকফ নিয়েই বলেছি যে আজকে আমি শুধু, আমি যদিও হিন্দু মুসলমান এই হিসাবে মানুষকে দেখি না, মানুষকে মানুষ হিসাবে দেখি, কিন্তু ওয়াকফ অ্যাক্ট যেটা তৈরি হয়েছিল 25 যেটা ওয়াকফ পাস হয়ে গেল যেটা, তো সেইটাতে আমি বলেছিলাম তারপরের দিনই, যেদিন মানে বৈশরণের যে ঘটনাটা ঘটলো 22 এপ্রিল, তার বোধহয় 3-4 দিন আগেই বোধহয় ওয়াকফটা হয়েছে। আমি বোধহয় 23 বা 24 তারিখে ওখানে গিয়ে, 24 তারিখে প্রবাবলি গিয়েছিলাম। 24 তারিখে গিয়ে আমি ওয়াকফের বিরুদ্ধে প্রচুর বলে এসেছি, প্রচুর বলেছি যেগুলো বলা দরকার। যে আপনি যে লোকটা মনে করুন, যেমন জামা মসজিদ তো এখনকার দিনে না, সে 500 বছরের পুরনো, তার তো কোনো রেকর্ড নেই, তার দলিল দস্তাবেজ নেই, তাকে যদি এখন বলে তোমার কাগজ দেখাও নাহলে আমি জামা মসজিদ একবার করে নেবো, সেটা হতে পারে না। এবং অজস্র কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে যদি বলে যে তোমার কাগজ দেখাও, তো সেই যে ডেড বডি যেখানে শুয়ে আছে 500 বছর ধরে, 300 বছর ধরে আছে, রেজিস্ট্রেশনটা চালুই হয়েছে কবে? 1876-78 সাল থেকে। আর ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে স্টপ, ফুল স্টপ। যে ওয়ান্স গিভেন ইট ইজ নেম ইন দ্য নেম অফ আল্লাহ দ্য অলমাইটি গড, উৎসর্গ করে দেওয়া হলো। সেই জমিকে নেওয়া যায় না, ফেরত নেওয়া যায় না। আপনি বলুন এসপ্লানেডে একটা 3 কাঠা জায়গা আছে, আজকে ধর্মতলা যদি 3 কাঠা জায়গা দাম 3 কোটি টাকা দাম হতে পারে, ওখান থেকে দেখা যায় রেভিনিউটা জেনারেট হচ্ছে না সেভাবে। একটা 3 কোটি জায়গার উপরে মাসে হয়তো 10,000 টাকা রোজগার হচ্ছে। সেই 3 কোটি টাকা দিয়ে যদি রাজারহাটে একটা জায়গা কিনে নেয় কেউ, যে বলবে যে ওয়াকফের প্রপার্টিটাকে আমি এখান থেকে বিক্রি করে দিলাম, ওখানে নিয়ে গিয়ে কিনে ওখানে অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবে, সম্ভব না, অ্যালাউড নয়। এটাই হচ্ছে ওয়াকফ। ওয়াকফ মানে স্টপ, ফুল স্টপ, যেখানে হলো সেখানেই। কিন্তু মুর্শিদাবাদ, মালদাতে ওয়াকফ নিয়ে আন্দোলনের পরে ঝামেলা হওয়ার পরে মমতা ব্যানার্জি বললেন যে ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা হচ্ছে বলে। কিন্তু আপনার কি মনে হয় যে আমরা এখানে আন্দোলন করতেই পারবো না পশ্চিমবঙ্গে? না, আন্দোলন সিএম যখন বলেছেন যে আমরা এটা করবো না, হ্যাঁ, উনি সরকারে আছেন, সরকার প্রধান, উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তো সেটাকে আমার মনে হয় যে রেসপেক্ট করা দরকার। আপনি দেখুন যে ওয়াকফ নিয়ে এখানে কোনো বিল ইমপ্লিমেন্টেশন, ওয়াকফ অ্যাক্ট এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, হলে উনার নলেজে আসলে উনি বলেছেন স্টপ করে দেবেন। কারণ যেটা এনআরসি এবং সিএ হয়েছিল, সিএ এবং এনআরসি, উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে কোনো সিএ আমরা মানব না, অ্যাপ্লিকেবল ইমপ্লিমেন্টেশন হবে না, এবং এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে না। সে তো হয়নি। হাজী নুরুল ইসলাম তিনি তো ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তো তার সেই পদটা তো ফাঁকা আছে। তো আমরা তো শুনছি যে পরবর্তী যখন বাই ইলেকশন হবে তখন আইপিএস হুমায়ুন কবির ওখানকার প্রার্থী হচ্ছে। সেটা আমি জানিনি, আমাকে এখনো কেউ বলেনি। যদি পার্টি যদি করে তাহলে হবো, নিশ্চয়ই হবো। আপনি কতটা আশাবাদী? না, আশা নিরাশার মধ্যে কিছু নেই। আমাকে যদি পার্টি প্রার্থী করে আমি ওখানে যাব, আমি চাইবো ডেফিনেটলি যে আমি এমএলএ থেকে এমপি হই। আমি চাইবো। বসিরহাটের প্রতি বললাম যে আমার আলাদা একটা অ্যাফেকশন আছে, যেখানে কাজ করেছি, একটা খুব ক্রাইসিস পিরিয়ডে কাজ করেছি বসিরহাটে, সেই জন্য বসিরহাটের মানুষের প্রতি আমার খুব আলাদা করে একটা ফিলিংস আছে। মুর্শিদাবাদের জন্যও আছে, বীরভূমের জন্য আছে, হুগলির জন্য আছে, বর্ধমানের জন্য আছে, যেখানে কাজ করেছি হাওড়াদের জন্য আছে, সাউথ 24 পরগনার জন্য আছে, গোটা পশ্চিমবাংলার জন্যই আছে। কিন্তু যেখানে যেখানে কাজ করেছি সেই মানুষগুলো যেহেতু আমাকে চেনে, আমার নোন জায়গা, তারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তারা আমাকে হেল্পিং হ্যান্ড তাদের দিকে বাড়িয়ে দিয়েছি, তারাও আমাকে সহজভাবে গ্রহণ করেছে। ইন দ্যাট কেস আমি সবসময় চাইবো যে হ্যাঁ ঠিক আছে, যদি আমার কিছু হয় তাহলে ডেফিনেটলি ভালো আমার জন্য। তাহলে বসিরহাটের মানুষের হয়ে আপনি আবার কাজ করতে পারবেন? যদি আমাকে যদি নমিনেশন দেয় আমি নিশ্চিতভাবে জিতবো। বসিরহাটে আমাকে হারাবার সত্যি কারণই নেই। আমি যদি বসিরহাটে দাঁড়াই তাহলে সেখানকার হিন্দু, মুসলমান, আদিবাসী যারা আছে আর কি, তারা সবাই আমাকে ভোট দেবে। আমাকে ওখানকার লোক এত বেশি ভালোবাসে। কিন্তু পার্টি কাকে ঠিক করবে না করবে সেটা পার্টির ডিসক্রিশন, এক্সক্লুসিভলি পার্টির ডিসক্রিশন। বুঝতে পেরেছেন তো? আপনি ইচ্ছুক? আমাকে যেখানে যেভাবে কাজ লাগাবে করবে, আমি তো ইচ্ছুক আছি বললাম। মানে ওবিসি মহিলাদেরকে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য বলেছিলেন, এবং তারপর পরই আপনার মন্ত্রিত্ব চলে গেল, এটা কি সত্যি? না, মন্ত্রিত্ব আগেই গেছে, এটা পরে বলেছি। তো আমার যেটা মনে হয়েছিল যে এটা বলা দরকার, কারণ এখানে আমি দেখেছি যে সামাজিক যে বিন্যাস আছে বিভিন্ন জাতি, আমি এমনি ব্যক্তিগতভাবে জাতপাতে বিশ্বাসী নয়। আচ্ছা, কিন্তু এটা আমি বিশ্বাস না করলেই তো হলো না। এখানকার মানুষ বিভিন্ন রকমের জাতিগুলো রয়েছে, তার মধ্যে আদিবাসী এবং মুসলমানরা বেশ পিছিয়ে পড়েছে, বাকিরা অনেকটা এগিয়েছে। শিডিউল কাস্টদের অবস্থাও
আজ থেকে যদি 20-30 বছর আগের কথা ভাবি তাহলে তারাও পিছিয়ে ছিল, তারা খানিকটা হলেও এগিয়েছে, বিভিন্ন রিজার্ভেশনের সুযোগ পেয়েছে, বিভিন্নভাবে অন্যান্য সুযোগ পেয়ে তারা একটু এগিয়েছে, কিন্তু এখনো পিছিয়ে আছে, যথেষ্ট পিছিয়ে আছে আদিবাসী এবং মুসলিমরা। ফিনান্সিয়াল অবস্থাও খুব খারাপ তাদের, ধরুন 33% মুসলিম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু সেই দেখবেন প্রপোর্শনেট যে রিপ্রেজেন্টেশন সে তো দূরের কথা, তারা অনেক পিছনে রয়েছে, আবার মাত্র 3% মতো হয়তো সরকারি চাকরি করে। আচ্ছা, 33% আছে, মানে 1/3 অফ দ্য টোটাল পপুলেশন, কিন্তু মাত্র 3% চাকরি করে। মুসলমানদের সামনে ফ্রন্ট লাইনে নিয়ে আসাটা খুব কষ্টকর ব্যাপার। মোটামুটি বলা যায় যে এই বাঙালি মুসলমানদের উন্নতি নিয়ে আপনি একটু ভাবেন, আপনার কথা থেকে যেটা ভাবেন প্রচুর ভাবে কি করে বেরিয়ে বার করানো যায়, এই যে মার্জিনালাইজ অবস্থায় আছে, একদম প্রান্তিক অবস্থায় চলে গেছে। মানে এখন সত্যি কথা বলতে কি প্রায় আদিবাসীদের মতো হাল আমাদের হয়ে গেছে, অর্থনৈতিক বলুন, এই যে টোটাল আপনি ধরুন কলকাতা নিউ টাউন আছে, তো এখানে অজস্র বিল্ডিং আছে, অজস্র ফ্যাক্টরি আছে, অজস্র আপনার কোম্পানি আছে, আপনি গুনে গুনে হাতে গুনে দেখতে পারবেন। দেখুন তো কটা মুসলমান পজেস করে, কটা পজিশনে আছে, নেই। তার কারণটা কি? তারা এগিয়ে আসছে না, তারা ওই ধর্মের মধ্যেই জাঁতাকলে পড়ে ওখানেই মানে গন্ডি পাকাচ্ছে। তার মধ্যে কিছু কিছু ছিল ভালো, যারা ব্রিলিয়েন্ট আছে তারা কিছু এক্সেপশন থাকবেই, তারা ডেফিনেটলি বেরিয়ে আসছে। তারপরে কিছু মিশন স্কুলগুলো যেগুলো আছে সেগুলোতে মিশন স্কুলগুলো যে এখন যে পড়াশোনাগুলো হচ্ছে, যত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, WBCS অফিসার দেখছেন, এগুলো সব মিশনের প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু এই এখন দেখছি যে পরিযায়ী শ্রমিক যারা আসামে, উড়িষ্যায় বা আরো অন্যান্য জায়গায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে বাংলা কথা বলার জন্য। অন্যায় করছে এটা তো সরকার, আমাদের যে চিফ সেক্রেটারি, বিশেষ করে এই ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘুরা বেশি এখানে নিপীড়িত হচ্ছে। চিফ মিনিস্টার প্রচুর প্রতিবাদ জানিয়েছেন, এটা বিভিন্ন জায়গাতে চিঠি দিয়েছেন, নরেন্দ্র মোদীকেও চিঠি দিয়েছেন, প্লাস আমাদের চিফ সেক্রেটারি মনোজ পান্ত সাহেব, উনি উড়িষ্যার চিফ সেক্রেটারি চিঠি লিখেছেন যে একটা বাংলা ভাষী মানেই সে বাংলাদেশি নয়। বাংলা ভাষায় তো আমরাও কথা বলি, ত্রিপুরার লোকও বাংলা ভাষায় কথা বলে, তাই না? বিহারেরও বেশ খানিকটা পোর্শনে বাংলা ভাষায় কথা বলে, ঝাড়খণ্ডেও অনেকটা জায়গা আছে যেখানে বাংলা ভাষায় কথা বলে। তো বাংলাটা একটা খুব ইম্পর্টেন্ট মানে ল্যাঙ্গুয়েজ। ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বলছি না, পুরো ইন্ডিয়ার পার্সপেক্টিভে বলছি। অনেক জায়গা আছে, মধ্যপ্রদেশেও কি জায়গা আছে যেখানে একদমই বাংলা ভাষায় কথা বলে। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো বাংলা ভাষী মানেই বাংলাদেশি, তাই না? তার আধার কার্ড দেখবে, তার রেশন কার্ড দেখবে, তার প্যান দেখবে, এগুলো দেখা উচিত। এগুলো তো অন্যায় করছে। এই জিনিস যদি পশ্চিমবাংলার মানুষ করতে আরম্ভ করে তাহলে তো খুব বিপদ। এখানে তো প্রচুর বিহারি, এখানে অসমিয়া, এখানে উড়িয়ার লোক, তারপরে ইউপি লোক প্রচুর রয়েছে এখানে। আপনি গোটা কলকাতাতে দেখুন, এটা কসমোপলিটান টাউন, এটা কসমোপলিটান সিটি হতে গেলেই যা যা ক্যারেক্টার থাকা দরকার তার সমস্ত কিছু আছে। এখন বাঙালিরাও যদি বলে যে আমরা কেন বিহারিদের এখানে থাকতে দেবো, হ্যাঁ, কি আমরা কেন অসমিয়াদের থাকতে দেবো, উড়িয়াদের কেন থাকতে দেবো, এই তাহলে তো একটা বিশাল বিপদ হয়ে যায়। বাঙালিরা সেই মনোভাব পোষণ করে না মনে হয়। হ্যাঁ, বাঙালিরা সেই মনোভাব পোষণ করে না, মধ্যে এই মনোভাবটা নেই। হ্যাঁ, কিন্তু প্রশ্ন হলো যে এই যে সমস্যা, পরিযায়ী শ্রমিকের যে সমস্যা, পশ্চিমবঙ্গে কাজ নেই বলে বাইরে কাজ করতে যাচ্ছে, এর সমাধানের জন্য কি করছেন? পশ্চিমবাংলায় কাজ নেই না তো নয়, মানে এটা কি করে, এখানে এখানে থাকলেই হয়তো 2-3 দিন যে কাজ করে একটু বাড়িটা ঘুরে আসি, আর বাড়িটা যেই চলে গেল ঘুরে আসতে যাচ্ছি, কাজ করলাম, করে টানা আমি 3 মাস কাজ করলাম, বেশ খানিকটা টাকা জমালাম, কিছুটা বাড়িতে পাঠালাম, দিয়ে ছুটি নিয়ে আমি বাড়ি থেকে ফেরত এলাম। পরিযায়ী শ্রমিকদের এই একটা সুবিধে। আর সবসময় দেখবেন একটা ডেলি কাজ করে না, ওরা 1.5 ডেলি 2 ডেলি পর্যন্ত কাজ করে, ওভারটাইম কাজ করে। তার কারণটা কি না, আমি বাইরে এসেছি কাজ করতে, তাদের মাইন্ডসেট আপটা এমন হয়ে আছে এখানে থাকলেই এই তো সামনে একটু ঘুরে আসি, ওই একটু ঘুরে আসাটা আর হয় না। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট রিজন। কারণ আমাদের এখানে এখন প্রচুর ধরুন বিল্ডিং হচ্ছে, প্রচুর কাজ আছে, প্রচুর জায়গাতে লেবার প্রয়োজন। আপনি খুঁজতে যান লেবারের জন্য কাজ করাবেন, আপনি খুঁজে পাবেন না। কর্মসংস্থানের অভাব নেই পশ্চিমবঙ্গে? আছে, সেই প্রপার কর্মসংস্থান বলতে সেই জায়গা সেগুলো কিছুটা আছে, নিশ্চয়ই আছে। কারণ এত পপুলেশন গ্রোথ হচ্ছে, এত এডুকেটেড ছেলে মেয়ে বেরোচ্ছে, তারা কোথায় যাবে? কিন্তু কাউকে যদি খুঁজে বার করেন যে আমি 20,000 টাকা মাইনে দেবো, একটা লোককে খুঁজে দাও তো আমার হয়ে কাজ করবে, আপনি খুঁজে পাবেন না। আপনি খুঁজে ফাইন্ড আউট করুন। আমি নিশ্চিত চেষ্টা করে দেখেছি যে আমার অফিসে কাজ করার জন্য কি সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য আমি 20,000 টাকা পর্যন্ত মাইনে দিতে দিয়েছি, কিন্তু সেই যোগ্যতাও সে অর্জন করেনি, সে কাজ করার জন্য তার ইচ্ছাটাও নেই। যে বামফ্রন্টের তখন যুগ, সেই সময় হাত কাটা দিলীপকে নিয়ে একটা সমস্যা, এটা কি নিয়ে কি আপনার ইম্পর্টেন্ট ক্রিমিনাল নয়? আমি যত ক্রিমিনাল ধরেছি এরকম বড় বড় ঘটনা যদি আমি বলি তাহলে 100টার বেশি ঘটনা হবে আমার জীবনে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হাত কাটা দিলীপ। তার জন্য বামফ্রন্টের সঙ্গে আপনার সম্পর্কের চির ধরা
বামফ্রন্টের সঙ্গে আমার কোনোদিন ভালো মানে কারোর সঙ্গেই গভর্নমেন্টের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক, তৃণমূলের সঙ্গে আপনার সম্পর্ক ভালো সম্পর্ক নেই না। তৃণমূলের সঙ্গে যদি এখন তৃণমূল পার্টি করছি সেজন্য তৃণমূলের সঙ্গে সম্পর্ক ন্যাচারালি ভালো, কিন্তু পুলিশে যতদিন কাজ করেছি আমি এভাবে মানে এর সঙ্গে পলিটিক্যাল পার্টির সঙ্গে সম্পর্ক রাখি চলতাম না কোনোদিনই। মানে তারা যেটা বলবে সেটা করবো, বা তাদের সঙ্গে তেল মারবো, বা তাদের কাছে গিয়ে একদম শেষের দিকে তৃণমূলের সঙ্গে তখন সম্পর্ক না, আমি কোনোদিন না। পুলিশের চাকরিটা আমি করেছি খুব নিউট্রাল করেছি, যেখানে যেখানে চাকরি করেছি খোঁজ নিয়ে দেখতে পারবে। যেমন উত্তর চব্বিশ পরগনা জেলার কথা বললেন, আমি উত্তর চব্বিশ পরগনা জেলাতে অঞ্জন দাশগুপ্ত বলে ডিওয়াইএফআই এর সেক্রেটারি ছিল, ডিস্ট্রিক্টের সেক্রেটারি। তখন কিন্তু ব্যারাকপুর, সল্টলেক আলাদা হয়নি, সব একসঙ্গেই ছিল উত্তর চব্বিশ পরগনা জেলা পুরো একটা। বসিরহাটও ভাঙেনি, বনগাঁও ভাঙেনি, পুরো 6টা সাব ডিভিশনের একটা ফুল জেলা, বুঝতে পেরেছেন? বসিরহাট, বনগাঁ, বারাসাত, বিধাননগর, বেলঘরিয়া, ব্যারাকপুর, 6টা সাব ডিভিশন। সেই পুরো এন্টায়ার ডিস্ট্রিক্টের ও ছিল হচ্ছে অঞ্জন দাশগুপ্ত ছিল ডিওয়াইএফআই সেক্রেটারি, প্রেসিডেন্ট জেলার। তাকে একটা মার্ডার করেছিল দেবল ঘোষ বলে একজনকে, নৈহাটিকে। তাকে আমি তাড়া করে আলিপুরদুয়ারে ওই গেস্ট হাউস থেকে ওকে আমি ধরে নিয়ে এসেছিলাম। আমাকে কেউ কোনো কিছু বলেনি। এই যে অর্জুন সিং, তারা এত দাপট দেখছেন, অর্জুন সিংকে আমি বিকাশ বোস যে মার্ডার হয়েছিল তার সেই কেসে আমি ওকে অ্যারেস্ট করেছিলাম, কারণ তার বিরুদ্ধে আমি কিছু প্রমাণ পেয়েছিলাম, তাকে ধরে নিয়েছিলাম। এই এসপি পর্যন্ত ভয় পাচ্ছিল যে অর্জুন সিংকে ধরতে গেলে বিশাল, সিটিং এমএলএ, ওদের ধরতে গেলে বিশাল গন্ডগোল হবে। কিন্তু আমি গিয়ে একটা গাড়ি নিয়ে গিয়ে, আমার নিজের গাড়ি, আমার 4জন সিকিউরিটি গার্ড ছিল, ওদিকে দিয়ে আমি অর্জুন সিংকে ধরে নিয়ে আসলাম। কিন্তু এই অভিযোগ আসে যে অর্জুন সিং যখন তৃণমূল করেন তখন ঠিকঠাক তার বিরুদ্ধে কিছু প্রশাসন কোনো স্টেপ নেয় না, আবার অন্য পার্টি করলে হয়তো নেয়, সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমার যে সময় যে কেসটা ওয়ান্টেড ছিল, যে কেসটায় মনে হয়েছিল যে এই ইনভলভ আছে, ওয়ান্টেড আছে, সেই সময় আমি ওকে ধরে নিয়ে এসেছি। পরে সেটা প্রমাণ হয়নি, সে নানান কারণে হয়নি, সেগুলো তো আমি বসে যদি ক্লারিফাই করতে শুরু করি তারা বলে দিতে পারবো যে এই কারণে হয়নি, সেটা প্রমাণ হয়নি, কিন্তু আমার ধরাটা জরুরি ছিল এবং আমি ধরেছি। আপনি যখন চন্দননগরে ছিলেন তখন তেলিনীপাড়ায় যে ঝামেলাটা হলো আর কি, সাম্প্রদায়িক সমস্যাটা হলো, সেখানে পরবর্তীতে ল অ্যান্ড অর্ডারটাকে মেনটেন করতে গিয়ে আপনারা যাদেরকে অ্যারেস্ট করেছেন, বেশি বেশি করে এই সংখ্যালঘু মানুষদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন? না, আমি অ্যাকচুয়ালি যে তেলিনীপাড়ায় যে গন্ডগোলটা হয়েছিল ওখানে কোনো মানুষের প্রাণহানি হয়নি, প্রথম কথা, একটা লোক মারা যায়নি। ওখানে একটা গন্ডগোল কিছুদিন ধরে চলছিল। এবার আমি যেহেতু সিপি ছিলাম, তো আমি তো এসপি তখন নয়, সিপি মানে একটা উপরের লেভেলে, আমি আমাদের ডিসিকে দেখতে দিয়েছিলাম। তো ডিসি সেদিন দেখছিলই, এমনি গন্ডগোল হবে সেই খবরও আমার কাছে ছিল না। তো সেদিন আমি একটা প্রিপারেশন নিয়েছিলাম যে ওই দিন আমাদের নবান্নর সঙ্গে একটা মিটিং ছিল, আচ্ছা, সেটা আমি প্রিপারেশন নিচ্ছিলাম। তারপর হঠাৎ করে ফ্লেয়ার আপ করেছে, কিন্তু যথেষ্ট ফোর্স দেওয়া ছিল, 100-এরও বেশি ফোর্স দেওয়া ছিল, কিন্তু সেগুলোকে ঠিকমতো করে ল অর্ডার যেভাবে করা দরকার ছিল সেভাবে পড়েনি, যার ফলে কি হলো, পালিয়ে গেল, তারপরে গন্ডগোলটা লাগলো। এবার ওখানে সিচুয়েশন খুব ঠিক ছিল। একটা বাড়িতে প্রথমে একটা লোকে বোম মারতে আগুন লেগে যায় একটা ছোট্ট কুড়ে ঘরে, কিন্তু ওখানে যদি দেখেন কুড়ি লাইনগুলো একদম কন্টিগুয়াস, একদম পরপর, মানে একটাই টানা চেনের মতো একদম বাড়িগুলো। আচ্ছা, একটা বাড়িতে আগুন লাগলে এবার গঙ্গা থেকে হু হু করে হাওয়া দেয়, এই গঙ্গা থেকে হাওয়া দেয়, পুরো আগুনটা এবারে স্প্রেড করে গেছে। তার মধ্যে 2টো গ্যাস সিলিন্ডার ছিল, চায়ের দোকান ছিল, গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে গেছে, যার ফলে কি হচ্ছে, আগুনটা লেগে গেল, অনেকটা ড্যামেজ হলো। আমি যখন পৌঁছালাম তখন গিয়ে দেখি সেই সাংঘাতিক অবস্থা। তবে লাঠিচার্জ করেছি, অন দ্য স্পট ধরেছি। আমি অন দ্য স্পট ধরতে গিয়ে আমি কোনোদিন দেখিনি যে সে হিন্দু না মুসলিম না কে আছে, ঠিক আছে, যাকে দেখছি যে সে অপরাধে ইনভলভ রয়েছে তাকে আমি তো ওখান থেকে অন দ্য স্পট তুলে নিয়ে এসেছি। আমি নিজেই ছিলাম ওই লাঠিচার্জের সময়, আমি নিয়েছিলাম। বেশিরভাগ জায়গাতেই যেখানে আমি এসপিও থেকেছি, আমি কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে নিজে লাঠিচার্জ করাই, নিজে লাঠিচার্জ করি, নিজে হাতে নিয়ে লাঠিচার্জ করি, নিজে গ্যাস ফায়ার করেছি, যা কিছু করা সেগুলো আমি করেছি। তো সেখানে অন দ্য স্পট আমি কোনোদিন জানি না যে এটা আমার কাছে তখন অন দ্য স্পট এই যে দুষ্কৃতি, ঠিক আছে, এই যে ক্রিমিনাল, এই যে রায়টার্স যে মব রয়েছে, এই যে পার্ট অফ দ্য রায়টার্স মব, তখন তাকে ধরেছি। এইখানের ক্ষেত্রে আমি অন্তত কোনোদিন, আমি নয় বেশিরভাগ পুলিশ তাই করে, কোনোদিন হিন্দু মুসলিম এইসব করতে যায় না। আপনি তো নিজেকে একটা অসাম্প্রদায়িক একেবারে আমি আমার তুলে ধরে নেই, মানে অন্য আমার সম্প্রদায়ের বলতে কোনো ফিলিংস, এক্সট্রা কোনো ফিলিংস নেই, গরিব মানুষের জন্য আছে। কিন্তু মুসলমানরা যখন আপনাকে ভাবছে যে আমাদের কাছের মানুষ, তখন তারা দেখছে তারা পিছিয়ে পড়েছে বলে, গরিব বলে তাদের প্রতি আমার সহানুভূতি রয়েছে, আদিবাসীদের প্রতিও রয়েছে, মুসলমানদের প্রতিও রয়েছে, শুল টাইপদের বলছি, জেনারেল কাস্টের প্রতি রয়েছে, পিছিয়ে পড়া মানুষ, যে মার্জিনালাইজড পিপল যাকে বলছি, প্রান্তিক মানুষ, তাদের প্রতি কিন্তু আমার সহানুভূতি। কিন্তু সেই সংখ্যালঘু বা সেই মুসলমানরা যখন দেখছে যে হুমায়ুন কবির সে ভোটের নমিনেশন ফাইল করার আগে পুজো দিচ্ছে, তখন তারা আঘাত পাচ্ছে। না, পুজো দিচ্ছে বলতে কি, এগুলো হচ্ছে, ধরুন আমি একটা যে পার্টিতে বিলং করি, সেই পার্টির একটা প্রোগ্রাম তৈরি করে ওরা,
এবং প্রোগ্রামটা কি করে আপনি জানেন, 21 সালে আইপ্যাক করছিল। তো আইপ্যাক যেভাবে যেভাবে প্রোগ্রাম সেট করেছে সেভাবে আমি সমস্ত ধর্মে, যত ধর্মের যত রকমের উৎসব হয় সব ধর্মে যাই। আমি ধরুন আমি যতদিন পড়াশোনা করেছি 12 ক্লাস পর্যন্ত আমি সরস্বতী পুজোর ওখানে ওই ইয়েতে দিয়েছি, অঞ্জলি দেওয়ার সবাই দিচ্ছে, আমিও দিয়েছি। ঠিক আছে, এই যে আমরা আলাদা করে কোনো ভাব সরস্বতী মা সরস্বতী আমাকে পাস করিয়ে দেবে বা কিছু করে দেবে, সেই ফিলিংসটা আমার কোনোদিনই হয়নি। কারণ যদি কিছু করতে হয় আমাকে নিজেকেই করতে হবে। ঠিক আছে, কোনো ঠাকুর দেবতা কোনো আমাকে ফেভার করে দেবে কেউ, সেটা কোনোদিন ভাবিনি। আমি দুর্গাপূজাতেও যাই, ঈদ বকরিদের নামাজ পড়ি, তারপরে হচ্ছে আপনি দুর্গাপূজা, কালী পূজা, সরস্বতী পূজা সব জায়গাতে থাকি, আদিবাসীদের পরবগুলোতেও থাকি। আমি একেবারেই নন সাম্প্রদায়িক, অসাম্প্রদায়িক লোক, আমার কোনো ফিলিংস নেই। হ্যাঁ, মুসলিমরা পিছিয়ে পড়েছে, আই বিলং টু দ্যাট কমিউনিটি, যেহেতু আমি মুসলিম বাড়িতে জন্মগ্রহণ করেছি, সেই জন্য মুসলিমদের যে পিছিয়ে পড়াটা আমাকে খুব কষ্ট দেয়, নাড়া দেয়। এতটা পিছিয়ে পড়াটা কষ্টদায়ক মনে হয়। ভোট পরবর্তী সময়ে বোমাবাজিতে একটা ছোট্ট মেয়ে মারা গেল, তামান্না, এবং সেখানেই আপনার নামে অভিযোগ যে আপনি তামান্নার মাকে টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য দিয়েছিলেন। মুখ বন্ধ করা যায়নি। প্রথম কথা হচ্ছে যে মুখ বন্ধ করাটা সেটা ভুল একটা ধারণা, কনসেপ্ট। মুখ বন্ধ করার কারণে টাকা দিয়ে মুখ বন্ধ করা যায় না, সেটা দিলে তাকে অনেক টাকা দিতে হবে। ঠিক আছে, আমি একটা প্রেরণা দল বললাম যে একটা প্রেরণা বলে একটা এনজিও করি। আপনার নিজস্ব এনজিও? মানে আমি একা নয়, আরো অনেক শিক্ষিত লোক, ভদ্রলোক আছে, জেলায় জেলায় আছে। তো সেই প্রেরণা থেকে আমি গেছিলাম মানবিকতার খাতিরে। আচ্ছা, এখানে কোনো পলিটিক্যাল ব্যানার নয়। আমার গাড়িটাও যেটা, আমার যে একটা এমএলএ দের স্টিকার থাকে, ওর একটা পিঙ্ক কালার স্টিকার থাকে, আমি গাড়িতে এমএলএ বলে কোথাও লিখে রাখিনি। তো ওই পিঙ্ক কালার স্টিকারটা আছে, সেটা আছে বলে ওই গাড়িটাও আমি নিইনি। একটা অন্য গাড়ি ভাড়া করে সেই গাড়িগুলো প্রেরণার ব্যানার লাগিয়ে আমি টাকা নিয়ে গেছিলাম। টাকা নিয়ে নয়, আমি গেছিলাম মানবিকতার কারণে, মানবিকতার খাতিরে। দেখে আমার খুব খারাপ লেগেছে যে আমি একটা চেক অফার করেছিলাম, যেটা উনি নেননি, সেটা অন্য কথা। উনি বললেন যে আরও অনেকেরই ফেরত দিয়েছেন। কারণ আমি এটা শুনেছিলাম যাওয়ার আগে যে এই ভদ্রলোকটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, এবং অনেকদিন ধরেই ভোটের সময় হচ্ছিল যে যখন থেকে ভোটের যে নমিনেশন ফাইলিং হয়েছে তখন থেকে উনি এখানেই রয়েছেন, মানে আর কাজ করতে যাননি। তারপরে তার অর্থনৈতিক অবস্থাটা সেই সচ্ছল হিসাবে নয়, হতে পারে সে তার মতো করে তার সব ঠিক চলে যাচ্ছে, কিন্তু আমি ওটার জন্য যাইনি। আমি মানবিকতার খাতিরে গেছি যে একটা বাচ্চা মেয়ে এবং একটাই মাত্র সন্তান, তার আর বাচ্চাও হবে না, ডাক্তার বলেছে। তার অনেক পরে তার বাচ্চা হয়েছে এবং একটাই বাচ্চা, এবং তারপরেও আর বাচ্চা হবে না। তো এইটা আমাকে খুব হন্ট করেছিল। একদমই। আমি পার্সোনাল ক্যাপাসিটিতে গেছি, সেখানে পলিটিক্যাল কোনো যোগাযোগ নেই। আমি সবসময় মনে করি যে আমি একটা পলিটিক্যাল পার্টি করি, ঠিক আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির সঙ্গে সঙ্গে আমার আরো অনেকগুলো ফেসেট আছে, অনেকগুলো সত্তা আছে। একদম ঠিক আছে, আমি একজন হিউম্যান বিইং, আমি একজন সমাজের চেষ্টা করি যে সংস্কার করার, আমি একজন সাহিত্যিক মনে করি নিজেকে, লেখালেখি করি, যাক সাহিত্যিক না হলেও অন্তত লেখালেখি তো করি, সেটা একটা সত্তা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা সত্তা। ঠিক আছে, সেই বেসিসে আমি ওখানে গেছিলাম। যে ডাজ নট মিন কি আমি তার মুখ বন্ধ করতে পারি। মুখ বন্ধ করবো কেন? এটা কি একদম বিরোধী রাজনীতি থেকে এটা এসছে? ওপেনলি বলছিলাম, সঙ্গে বসেছিলাম, কোনো মুখ বন্ধ করা, হাসাপ করা, যে তার দুঃখে ভাগিদার হতে গেছে। ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি গিয়েছেন, এরকম একটা অভিযোগ? আমার কাছে ধামা ফামা কিছু নেই, আমার কাছে কোনো ধামা নেই। সবাই বলে যে ধামা অনেক রাখে। আপনি তো প্রেরণা নিয়ে গেছেন, কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল। সেটা কি রাজনৈতিক হয়নি? আমি আমার জায়গায় ঠিক আছি, যদি আমার পার্সপেক্টিভ থেকে দেখেন আমি একদম ঠিক আছি। কারণ আমি গেছি, তার কবরে মাটি দিয়েছি, 3 দিন পর্যন্ত মাটি দেওয়া যায় আপনি জানেন। আমি কবরে মাটি দিয়েছি, রজনীগন্ধার স্টিক নিয়ে গেছিলাম, তার কবরের চৌদিকে লাগিয়েছি, এবং খুব 2টো কামিনী ফুলের গাছ আছে, টবে করে নিয়ে গেছিলাম, সেগুলো খুলে ওখানে পুঁতে দিয়ে এসেছি, জাস্ট টু রিমেম্বার, টু কমেমোরেট। যে এই মৃত্যুটা আমার কাছে খুব শকিং। একটা 10 বছরের মেয়ে বোমা লেগে মারা যাচ্ছে আমাদের সোসাইটিতে, এটা আমার কাছে খুব শকিং। সেই জন্য আমি গেছি। তাহলে সেটা বন্ধ করতে আমি যাই, সেটা তো বিরোধী দল বুঝলো না, বা সাধারণ মানুষ বুঝলো না, এমনকি আপনার পার্টিও বুঝলো না, তার শোপা চললো আপনাকে। না বুঝুক, সেটা নিয়ে আমার কোনো অসুবিধা কিছু নেই। আমি কেউ না বোঝে, আমাকে ভুল বোঝে, তার দায়িত্ব। কিন্তু আপনার পার্টি, আপনি যার অনুগত, পার্টি তো সব একটা পার্টি তো একটা ক্লাস্টার, পার্টিতে এক ইন্ডিভিজুয়াল কেউ না, পার্টির অনেক লোক রয়েছে, তারা কেউ বুঝেছে কেউ বোঝেনি, কি বুঝেছে তারা একরকম বুঝেছে, আর একরকম বুঝেছে। অন্ধের হাতি দেখার মতো। অন্ধকে যদি আমি হাতি দেখতে দেন, যে সুর ধরবে বলবে সে হাড়িতে একটা সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার, যে পা ধরবে সেগুলো থামের মতো, যে লেই ধরবে সেগুলো সরু দড়ির মতো। এরকম তো হয় না, যে যার পার্সপেক্টিভ থেকে সে তার দেখেছে, সেটা তাদের সমস্যা, আমার সমস্যা নয়। আমি যে কাজ করতে গেছিলাম, টু বি উইথ দ্য প্যারেন্টস অফ দ্য ডিসিজড ভিকটিম,
আমি তাদের সঙ্গে গেছি, কথা বলেছি, একজন মানুষ হিসাবে তার সঙ্গে সহমর্মিতা দেখিয়েছি, বলেছি, আমার নাম্বার দিয়ে এসেছি, বলেছি কোনো অসুবিধা হলে আমরা সে ভিডিও দেখেছি, ফোন নাম্বার দিয়ে, ঠিক আছে, আমাকে যোগাযোগ করবে। আমার দেওয়ার চেকটা নেয়নি, রিফিউজ করেছে, দ্যাট ইজ আপ টু দেম। ঠিক আছে, আমি আমার তরফ থেকে মানুষ হিসাবে দিতে চেয়েছিলাম, কি মনে হচ্ছে যে তারা একটা হার্ডশিপের মধ্যে রয়েছে, সেই জন্য আমি দিতে চেয়েছিলাম। দ্যাট ডাজ নট মিন কি আমি বন্ধ করতে গেছি। মানে এই পুরো ব্যাপারটা নিয়ে আপনি খুব মর্মাহত? একদমই নয়। আপনার শোকজের উত্তরে পার্টি খুশি? সেটা আমি জানি না পার্টি খুশি কিনা, সে তো পার্টির যে যিনি শোকজ করেছেন তিনি। কিন্তু আপনার ভালো কাজ করতে গিয়ে আপনাকে ক্ষমা চাইতে হলো? না না, ক্ষমা চেয়েছে কে বললো? তাহলে এটাও একটা মিথ? না, আমি কোনো ক্ষমা টমা চাইনি। আপনি শুধু শোকজের উত্তরটা দিয়েছেন। আমি এক্সপ্লেন করেছি। আচ্ছা, যে ইউ মে লাইক ইট অর ইউ মে নট লাইক ইট, মে নট লাইক ইট, ঠিক আছে, বাট দিস ইজ দিস। আই ওয়েন্ট দেয়ার on my personal capacity. I acted on behalf of Pereira, and as a human being, I thought I should be beside the parent of that victim. আপনি ছোটবেলা থেকে কি এরকম স্পষ্টবাদী? একদমই স্পষ্টবাদী। আমার কোনো একদমই আপনি যে কোটকাটা ঠিক বলা যাবে না। আমি সবসময় সত্যের সঙ্গে থাকার চেষ্টা করি। আমি যে খুব সত্যবাদী, যুধিষ্ঠির এরকম কিছু নয়। আচ্ছা, আমি যে মিথ্যা কথা বলি না, কোনোদিন বলিনি, বলবো না, এরকম নয়। কিন্তু আমি একটা ডিগ্রি অফ অনেস্টি মেনটেন করি। চাকরি যখন করেছি সেখানে আমার সঙ্গে যারা চাকরি করে তারা সবাই জানে যে একটা অনেস্টি আমি মেনটেন করি অ্যাপারেন্টলি। তার মধ্যে যেটা আছে, আমি যা বলি স্ট্রেট বলি, সোজাসুজি বলি, বাঁকিয়ে চুরিয়ে এটা ওটা করে কথা বলার আমার স্বভাব নয়। আমার বিধানসভা এলাকার লোকের জেনে গেছে, আমার প্রচুর লোক আছে কাজ করার জন্য, যে জমি জায়গার ঝামেলা, এটা ঝামেলা, ওটা ঝামেলা। আমি পরিষ্কার ডিমার্কেট করে বলে দিই যে এটা আমি পারবো, এটা আমি পারবো না। বেশিরভাগ রাজনৈতিক নেতা আমার জায়গায় হলে তারা কি বলতো, যে আমি দেখছি। এই দেখছি কথাটাই আমার আশ্বস্ত করতো, মিথ্যে আশ্বস্ত করতো। দেখছি কথাটাই আমার এর মধ্যে নেই, আমার ডিকশনারিতে খুব কম আছে। দেখছি না, আমি আইদার করবো অর করতে পারবো। কিন্তু আপনি যে রাজনীতিতে আছেন, যে দলে আছেন, অনেক সময় সেই দলের বিরুদ্ধে কথাগুলো চলে যাচ্ছে। যেমন এই 1000 টাকা করে ওবিসিদের দেওয়ার জন্য। 1000 টাকা তো সেটা আমার মনে হয়েছিল যে দেখুন, ওই যে মুসলিমদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তারাও ডিজার্ভ করে যে আমি আমার এলাকাতে কিছু মুসলিম মহল্লা আছে, খুব বেশি না, মোটামুটি আছে। যখন যেখানে গেছি সেখানে আমাকে বলছে, বাবা আমাদের যদি 1000 টাকা করে দিত, আমি তো 500 টাকা পাই, আমরা তো ওদের মতোই গরিব। যে লোকগুলো পাশের বাড়ি হতো লোক, ওখানে মিক্সড আছে আর কি, শিডিউল কাস্ট আর মুসলিম আদিবাসী সব মিক্সড আছে। তো যে ওরা 1000 টাকা পাচ্ছে, আমি 500 টাকা পাচ্ছি, যদি বাবা একটু বাড়ি দেওয়া যায় আমাদের, দেখো না একটু কোনো কথা বলে। কিন্তু আই এম রেসপন্সিবল ফর দ্য আপলিফমেন্ট অফ দ্যাট কমিউনিটি। যেখানে গেছি ওটা মনে হয়েছে ওদের যে আমি রিপেন্ট যেহেতু ওদিকে করি, তাহলে ওদের কথাটা আমার বলা দরকার, সেটাই আমি বলেছি। আপনার সেই কথা তখন সরকার মানেনি, কিন্তু পরে তো সেটাকেই মনে হয়েছে যে না ঠিক আছে, 1000 টাকা করা দরকার, মুসলিমদের করে দিয়েছে। এটা কি আপনার মনে হয় আপনি বলেছিলেন বলেই হলো? না, সেটা তো আমার বলার জন্য করেছে, আমি বিশ্বাস করি না। যদি হয় তাহলে ভালো, আমি সৌভাগ্যবান। যদি আমার বলার জন্য এটা হয়ে থাকে তাহলে ওদের গুড। কিন্তু আমি পার্সোনালি ফিল করেছিলাম ওই সময়, এটা নয় যে আমি একটা বলতে হয় বলে দিলাম, তা নয়। আমি পার্সোনালি ফিল করেছি, মনে হয়েছে আমার যে এটা লজিক্যাল, বলা উচিত। আমি সেই জন্য বলেছি যে মুসলিমরা তো গরিব, এরাও তো খুব গরিব, এদের জন্যও করে দিন কিছুটা। বেশ, আপনি একজন অসাম্প্রদায়িক মানুষ হয়েও বাঙালি মুসলমানদের জন্য অনেকটা ভাবেন, আপনার কথা থেকে উঠে আসছে। বাঙালি মুসলমান এবং ভারতবর্ষের মুসলমানরা কিন্তু ওয়াকফ নিয়ে একটু সমস্যায় বা তারা ভাবছে। এই যে ওয়াকফ আন্দোলন পশ্চিমবঙ্গে করা যাবে না, মমতা ব্যানার্জির যে কথা ছিল, হুমকি ছিল এক ধরনের, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, ওয়াকফ যেটা বিলটা হয়েছে এটা অন্যায়ভাবে হয়েছে। ওয়াকফ বিলটা যেটা পাস করে অ্যাক্ট করে দিল আজকে, ওয়াকফ অ্যাক্ট তো 25, এবং সেটা চালুও হয়ে গেছে। চালু এখানে ইমপ্লিমেন্ট হয়নি, কারণ আমাদের মমতা ব্যানার্জি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট হবে না। এটা কি সম্ভব? পরিষ্কার করে বলেছেন যে এখানে ইমপ্লিমেন্ট করতে দেবেন না। এটা কি সম্ভব? সেটা সম্ভব, কারণ পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের বাইরে না। পশ্চিমবঙ্গ ভাবে না হলেও এখানে আমাদের পশ্চিমবঙ্গ থার্ড ওয়ার্ল্ড কেন বলা হয় ভারতবর্ষকে? তার তো আমরা ফার্স্ট ওয়ার্ল্ডে চলে যেতাম। থার্ড ওয়ার্ল্ড কেন বলা হয়? এখানে আইনটাকে খুব মানতে চায় না। এই যে MGNREGA, যেটা হচ্ছে কি আমরা 100 দিনের কাজ বাংলা কথায় বলি, এতদিন ধরে বন্ধ করে গেছে, পায়ে বন্ধ করতে। দিস ইজ অ্যান অ্যাক্ট। 2005-এ যখন মনমোহন সিং সরকার আসে তখন একটা অ্যাক্ট তৈরি হয়েছিল। আজকে হাইকোর্টেও জিতেছি, কিন্তু তার মানে হাইকোর্ট অর্ডার দেওয়ার পরও কিন্তু তারা 100 দিনের কাজ খুলে দেয়নি। আবার তারা টিম পাঠাচ্ছে, 150 বারের বেশি টিম পাঠিয়েছে। যে অন্যায় করছে, যে ইলিগাল কাজ করছে, তার বিরুদ্ধে 1000 বার কেস করুক। যে বাড়ি টাকা থেকে কাটমানি নিচ্ছে, যে 100 দিনের কাজ থেকে কাটমানি নিচ্ছে, তার বিরুদ্ধে নিশ্চিতভাবে অধিকার রয়েছে সেন্ট্রাল এজেন্সি যারা টাকা প্রোভাইড করছে তাদের, কিংবা গভর্নমেন্টের আমাদের, তাদের বিরুদ্ধে এফআইআর করা, অ্যারেস্ট করা, আইনে তো যা ব্যবস্থা আছে সব কিছু করা। কিন্তু গরিব মানুষের টাকাটা
দেবো না, এটা গাজোয়ারি ব্যাপার যে আমি একটা যেটা অ্যাক্ট তৈরি করেছি এটা তো ইচ্ছা মতো করতে পারে না নরেন্দ্র মোদী এটা ইচ্ছা মতো করতে পারে না, এটা ইন্টেনশনালি টু পুট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন ট্রাবল, হ্যাজ ডান ইট, ডেলিভারেটলি করেছে। আমার কাছে এইটাই অসুবিধাজনক যে তুমি যে অপরাধ করেছো তার জন্য করো। তার মানে আমাদের যে টোটাল এতজন কার্ড হোল্ডার, 100 জনের যে কার্ড হোল্ডার, তারা তো সবাই সাফার করছে। যে টাকাটা কাজ করছে সেই টাকাটা পায়নি, প্লাস যেটা হচ্ছে কি দীর্ঘদিন ধরে 22 সাল থেকে কাজটা বন্ধ রয়েছে। তার মানে এই সময় টাকাটা তো দেবে না, কাজ না করলে তো টাকা দেবে না। প্লাস যেটা আরেকটা ক্ষতি হচ্ছে যে আমাদের 100 দিনের কাজের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং থ্রু দিয়ে অনেক পার্মানেন্ট অ্যাসেট তৈরি হতো, সেই অ্যাসেটগুলো তৈরি হচ্ছে না। কোনো জায়গায় বাঁধ বাঁধা হতো, কোনো জায়গায় খাল কাটা হতো, কোনো জায়গায় বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হতো, সেগুলো হচ্ছে হয়নি। সেটা বুঝলাম, কিন্তু এই যে আপনারা আশ্বস্ত করছেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ বিল চালু হবে না, মানে লাগু হবে না, এটা কি শুধু ভোট নেওয়ার জন্য নাকি একদম সত্যি? বারবার করে আমিও ওয়াকফ যখন বিল পাস হলো, আমি দেখবেন বসিরহাটে গিয়ে আমি ওখানে একটা বড় জনসভা হয়েছিল, সেখানে ওয়াকফ নিয়েই বলেছি যে আজকে আমি শুদ্ধ, আমি যদিও হিন্দু মুসলমান এই হিসাবে মানুষকে দেখি না, মানুষকে মানুষ হিসাবে দেখি, কিন্তু ওয়াকফ অ্যাক্ট যেটা তৈরি হয়েছিল 25-এ যেটা ওয়াকফ পাস হয়ে গেল যেটা, তো সেইটাতে আমি বলেছিলাম তারপরের দিনই, যেদিন মানে বৈশরণে যে ঘটনাটা ঘটলো 22শে এপ্রিল, তার বোধহয় 3-4 দিন আগেই বোধহয় ওয়াকআপটা হয়েছে। আমি বোধহয় 23 বা 24 তারিখে ওখানে গিয়ে, 24 তারিখে প্রবাবলি গিয়েছিলাম। 24 তারিখে গিয়ে আমি ওয়াকআপের বিরুদ্ধে প্রচুর বলেছি যেগুলো বলা দরকার। যে আপনি যে লোকটা মনে করুন যেমন জামা মসজিদ তো এখনকার দিনে না, সে 500 বছরের পুরনো, তার তো কোনো রেকর্ড নেই, তার দলিল দস্তাবেজ নেই। তাকে যদি এখন বলে তোমার কাগজ দেখানো, হলে আমি জামা মসজিদ একবার করে নেবো, সেটা হতে পারে না। এবং অজস্র কবরস্থান আছে, কবরস্থানে গিয়ে যদি বলে যে তোমার কাগজ দেখাও, তো সেই যে ডেড বডি যেখানে শুয়ে আছে 500 বছর ধরে, 300 বছর ধরে আছে, রেজিস্ট্রেশনটা চালুই হয়েছে কবে? 1876-78 সাল থেকে। আর ওয়াকফ মানে কি? ওয়াকফ মানে স্টপ, ফুল স্টপ। যে ওয়ান্স গিভেন, ইট ইজ নেম ইন দ্য নেম অফ আল্লাহ, দ্য অলমাইটি গড, উৎসর্গ করে দেওয়া হলো। সেই জমিকে নেওয়া যায় না, ফেরত নেওয়া যায় না। আপনি বলুন এসপ্ল্যানেডে একটা 3 কাঠা জায়গা আছে, আজকে ধর্মতলায় যদি 3 কাঠা জায়গা দাম 3 কোটি টাকা দাম হতে পারে, ওখান থেকে দেখা যাচ্ছে রেভিনিউটা জেনারেট হচ্ছে না সেভাবে। একটা 3 কোটি জায়গার উপরে মাসে হয়তো 10,000 টাকা রোজগার হচ্ছে। সেই 3 কোটি টাকা দিয়ে যদি রাজারহাটে একটা জায়গা কিনে নেয় কেউ, যে বলবে যে ওয়াকফের প্রপার্টিটাকে আমি এখান থেকে বিক্রি করে দিলাম, ওখানে নিয়ে গিয়ে কিনে ওখানে অনেক বেশি রেভিনিউ জেনারেট করতে পারবো, সম্ভব না, অ্যালাউড নয়। এটাই হচ্ছে ওয়াকফ। ওয়াকফ মানে স্টপ, ফুল স্টপ, যেখানে হলো সেখানেই। কিন্তু মুর্শিদাবাদ, মালদাতে ওয়াকফ নিয়ে আন্দোলনের পরে ঝামেলা হওয়ার পরে মমতা ব্যানার্জি বললেন যে ল অ্যান্ড অর্ডারের একটা সমস্যা হচ্ছে বলে। কিন্তু আপনার কি মনে হয় যে আমরা এখানে আন্দোলন করতেই পারবো না পশ্চিমবঙ্গে? না, আন্দোলন সিএম যখন বলেছেন যে আমরা এটা করবো না, হ্যাঁ, উনি সরকারে আছেন, সরকার প্রধান, উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, তো সেটাকে আমার মনে হয় যে রেসপেক্ট করা দরকার। আপনি দেখুন যে ওয়াকফ নিয়ে এখানে কোনো বিল ইমপ্লিমেন্টেশন, ওয়াকফ অ্যাক্ট এখানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা, হলে উনার নলেজে আসলে উনি বলেছেন স্টপ করে দেবেন। কারণ যেটা এনআরসি এবং সিএ হয়েছিল, সিএ এবং এনআরসি, উনি বলেছিলেন যে ওয়েস্ট বেঙ্গলে কোনো সিএ আমরা মানব না, অ্যাপ্লিকেবল ইমপ্লিমেন্টেশন হবে না, এবং এনআরসি ইমপ্লিমেন্টেশন হবে না। সে তো হয়নি। এনআরসি কি হয়েছে? একটা লোককে অন্যান্য জায়গাতে হাজার চেষ্টা করেও এনআরসিটা একটা আনসাকসেসফুল, ওটা তো জাস্ট মার্জিনালাইজ মুসলিম সেকেন্ড। এটা শুধু পশ্চিমবঙ্গ। দেখুন আজকে নরেন্দ্র মোদী যখন থেকে ক্ষমতায় এসেছে, গোটা ভারতবর্ষ জুড়ে, বিশেষ করে উত্তর ভারত জুড়ে যে টেনশনটা তৈরি হয়েছে, একটা জেনারেট করেছে, একটার পর একটা জিনিস করেছে। দেখুন গোরক্ষকের নামে প্রচুর লোককে পিটিয়ে মেরেছে, গোরক্ষের নামে। সে মাংস নিয়ে যাক না নিয়ে যাক, গরু নিয়ে যাক না নিয়ে যাক, বিক্রি করার জন্য নিয়ে যাক বা পাশের বাড়িতে চাষের জন্য নিয়ে যাক, যে কোনো কাজই হোক, অজস্র গোরক্ষককে পিটিয়ে মেরেছে। যেখানে যেখানে মুসলিমদের বিজনেস ভালো আছে সেখানে তারা রাইটিং লাগিয়ে মুসলিমদের ওখান থেকে দূর করে তারা পাড়া ছাড়া করেছে। এমনকি দিল্লিতেও করেছে, উত্তর পশ্চিম দিল্লিতে করেছে, তাই না? উত্তর পশ্চিম দিল্লিতে যেটা ছিল, ওখানে যে গন্ডগোল লাগানো, আবার চার্জশিট তাদের নামে দিচ্ছে। দেখবেন যখন মুসলিমরাই সব অপরাধী। কিন্তু একই তো অভিযোগ এখানেও আছে পশ্চিমবঙ্গে। না, এখানে এরকম ধরনের দেখা যায় না, যে মুসলমানরা হয়তো মার খেলে মুসলমানদের নামেই আবার কেস। না, এটা এখানের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আবার যেভাবে উত্তর ভারতগুলোতে হচ্ছে, যেখানে যে কোনো প্রপার্টি তাদের গুড়ি দিচ্ছে বুলডোজার দিয়ে, তারপরে যে সিএ করলো, এনআরসি করলো, তারপরে যে ওয়াকফ অ্যাক্ট করলো, পাস করালো, মানে যা কিছুই অ্যাক্ট করছে। তারপরে দেখুন এই যে এতে যাচ্ছিল, যে মুসলমানদের যে কিছু দোকান ছিল, তারা হয়তো কিছু দোকান দিয়েছে বা কিছু আছে, বা ট্র্যাডিশনালি দোকান আছে, তার দোকানে বলে দিল নাম, প্রোপাইটারের নাম বড় বড় করে লিখে রাখতে হবে। এই উত্তরপ্রদেশে এই কিছুদিন আগের ঘটনা, মার্চ 5 এপ্রিলের ঘটনা। তো এই যে কিনছে জেনে, আগে ওই অ্যাকচুয়ালি কৃষকদের জমি নিতে গেছিল,
বলেছিল যে কৃষকদের জমি নিয়ে আদানিকে আম্বানিকে দেবে, সেটা পারেনি। কৃষকরা সাংঘাতিক একটা আন্দোলন করলো, প্রচুর লোক মারা গেল, 700-800 লোক মারা গেল। তখন ব্যাকট্র্যাকে চলে গেল, দিয়ে বলে যে না আমি কৃষক বিল যেটা নিয়েছিলাম সেটা আমরা উইথড্র করেছি, বাধ্য করানো উইথড্র। সেটা তো আন্দোলনের ফলেই গেছে, কান মুলে দিল কৃষকরা, সেটা তো আন্দোলনের ফলেই গেছে। তারপরে শিক্ষা বিল এলো, তারপরে 3 তালাক, ওয়াকফ বিল, এগুলো তো আমাদের আন্দোলন আমরা করতে পারছি না। নিয়ে আমার বলার সেরকম বিশেষ কিছু নেই। 3 তালাক একটা ফালতু জিনিস, এখন 3 তালাক খুব একটা হয় না। আপনি দেখেছেন 3 তালাক? আমি নিজে সারা জীবনে একটা 3 তালাক দেখেছি। কিন্তু এইসব ব্যাপারে তো আন্দোলনটা টানা বাঁধেনি। উদ্দেশ্যটা হচ্ছে কি ডিভিশন, পোলারাইজেশন অফ দ্য পিপল অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান। ঠিক আছে, এটা হচ্ছে মোদির একটা চক্রান্ত। আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে তৈরি করার চেষ্টা করছে আর কি মোদি, যেটা ডিভিশন পোলারাইজ করার চেষ্টা করছে অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, সেটা তার পার্ট একটা। যত কিছু আইনগুলো যেগুলো আসছে সব মুসলিম বিরোধী। ঠিক আছে, এই হিমন্ত বিশ্ব শর্মা এদিকে আসামে, এখানে যে যোগী, ওইদিকে কখনো রূপানি, কখনো কখনো নরেন্দ্র মোদী নিজে, কখনো উত্তরপ্রদেশের, মধ্যপ্রদেশে, গুজরাট, হরিয়ানা, এই রাজস্থান, এই জায়গা জুড়েই ওদের যত রকমের উৎপাত। ঠিক আছে, তো এইখানে খুব মেথডিক্যালি, সায়েন্টিফিক্যালি বলবো না, এখন তো ব্ল্যাটেন্টলি করছে আর কি, যে মুসলিম বিরোধিতা করাটা আমাদের ফার্স্ট এজেন্ডাম। অন্যান্য এজেন্ডার মধ্যে ফার্স্ট এজেন্ডাম হচ্ছে মুসলিম বিরোধিতা করা, প্রথম এজেন্ডা। এই মুসলিম বিরোধিতার মধ্যেই কিন্তু টিকে আছে বিজেপি পার্টি। বিজেপি পার্টি কিন্তু কিছু করেনি। আজকে দেখুন এইটুকুটুকু দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ তো ছেড়ে দিলাম, বাংলাদেশকে স্বাধীন করেছিল। বাংলাদেশ কিন্তু বরাবরই কংগ্রেসের সময় ইন্ডিয়ার সাপোর্টে ছিল। আজকে বাংলাদেশের বিরুদ্ধে, শ্রীলঙ্কা এইটুকু একটা দেশ, সেও বিরুদ্ধে, ভুটান বিরুদ্ধে, নেপাল বিরুদ্ধে, চীন তো ছিলই বিরুদ্ধে, সেও বিরুদ্ধে, পাকিস্তান তো ছেড়ে দিলাম, আফগানিস্তান সেও বিরুদ্ধে। আমাদের ফেভারে কে আছে? ইউএসএ নেই, ইউএসএসআর নেই। সেই জন্য বলছেন একটা বর্ডার আর 3টে শত্রু। হ্যাঁ, একটা বর্ডার আর 3জন শত্রু। টার্কিও নেই, আজারবাইজানের মতো ছোট একটা দেশ, সেও চোখ রাঙিয়ে দিয়ে চলে যায়। মালদ্বীপ একটা দ্বীপ, না খেতে দিলে আমাদের এখান থেকে মারা যাবে লোকগুলি। হ্যাঁ, তাদের জল থেকে, খাওয়ার থেকে সব কিছু যায় আমাদের এখান থেকে, ইন্ডিয়া থেকেই যায়, ওষুধ সমস্ত কিছু যায়। তারাও আমাদের বিপক্ষে। এটা বুঝতে হবে যে বিদেশ নীতিতে কোথায় ভুল আছে। অথচ যে নরেন্দ্র মোদী কম সময়ে ট্রাভেল করেছে তা তো নয়, কত 74 না 75 বাদ, এই 11 বছরে 74-75 বাদ করে বেরিয়েছে। আমরা বিশ্ব রাজনীতি থেকে আবার আমাদের নিজস্ব পশ্চিমবঙ্গে চলে আসি। নিশ্চয়ই। একদম অতি সম্প্রতি দেখলাম যে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়িতে আক্রমণ হলো এবং তিনি অভিযোগ করছেন যে পুলিশ ঠিকমতো স্টেপ নেয়নি। এটার ঘটনাটা না আমি পুরোটা জানি না। কালকে আমি ওনাকে ফোন করেছিলাম, উনি ফোন ধরেনি, আপসেট ছিলেন হয়তো। তো ওনার সঙ্গে আমার যোগাযোগ আছে, লজিক্যাল পার্সন, আমার যেটুকু মনে হয়েছে দেখে ওনাকে। তো সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার খুব বেশি একটা ইন্টারাকশন হয় না, ওই বিধানসভায় দেখা হলে দেখা হয়। আর একবার আমাকে ঈদের সময় ডেকেছিলেন, গেছিলাম, পরে ঈদের দিন সম্ভব হয়, পরে একদিন গেছিলাম, গিয়ে আমি হাই হ্যালো করে এলাম, বসলাম, একটু খাওয়ালেন উনি, তারপরে আমি চলে এলাম। তো আমি খুব বেশি জানি না এটা নিয়ে, এই জন্য এটা আমার বলা ঠিক হবে না। তবে পার্টির যে ফ্যাকশনাল ফাইট রয়েছে বিভিন্ন জায়গাতে, সেটা আমাদের নিশ্চয়ই যারা উপরে পার্টিটা আরও হায়ার লেভেলে রয়েছেন তারা নিশ্চয়ই নজরে রেখেছেন, যথাযথ ব্যবস্থা নেবেন। নাহলে এইটা পার্টি ফ্যাকশন থেকেই তো গণ্ডগোলগুলো শুরু হয়, ছোটো ছোটো গণ্ডগোল শুরু হয়, এরকম মনে হয়। এটাকে যদি অ্যাড্রেস করা না যায়, পরে এটাকে তখন দেখা যায় যে এটাকে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে একরকম, আর আমরা যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি, যারা আপনাদের বিরোধী দল তারা বলছেন যে তৃণমূলের আমলে মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে মারা হচ্ছে। যেমন সিদ্দিকুল্লাহর গাড়ি ভাঙচুর করেছেন তিনি মুসলমান, তামান্নাকে যিনি বোম মেরেছেন তিনি মুসলমান, এরকম আরও অনেক ঘটনা। না, এইখানে মুসলমানরা যে ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়েছে এটা ঘটনা। যে আমি যতদিন পুলিশে চাকরি করেছি 30 বছরে দেখেছি যে মুসলিমরাই অপরাধী জায়গাতে রয়েছে। তার কারণটা কি? ওই যে অশিক্ষা এবং কুশিক্ষা, পিছিয়ে পড়া, সেখান থেকেই সে তার বেনিফিটটা কি জানে? সে তো আইন জানে না, একদম বলবো না যে সে জানে যে মার্ডার করলে আমার ফাঁসি হবে, তাতেও সে বেপরোয়া, তাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। অন্যান্য দিকে নেই, অন্যান্য কোথাও দেখবেন রিপেন্ট করতে পারছে না, কিন্তু সে ঠিক ক্রাইম কিন্তু রিপেন্ট করে দিচ্ছে। জেলে যদি যান, গিয়ে এটা কি প্রশাসনিক মানে একটা যদি জেলে যান, টোটাল বোর্ডার রয়েছে জেলে, মনে করুন 7,000 লোক রয়েছে, 7,000 মধ্যে দেখবেন 5,500 মুসলমান পেয়ে যাবে, বুঝতে পারছেন? সেখানে অপরাধের ক্ষেত্রে তারা এগিয়ে। তো এইটাই আমাকে হর্ন করে, এটাই আমাকে খুব পীড়া দেয়। আর যে মুসলিমদের জন্য কিছু করার জন্য এই জন্য আমি সবসময় ভাবি যে যদি ওরা একটু এগিয়ে আসতো, যদি একটু এগিয়ে আসতো। তা আপনি তো এত লেখালেখি করেন, এটাকে নিয়ে কি লিখছেন কিছু? প্রচুর লিখেছি, এই নিয়ে অনেক আর্টিকেল আগে আমি লিখেছি, যেখানে যাই বক্তব্য রাখি সবটাই বলি যে নিজের যা হয়েছে, নিজের ছেলে মেয়েদের আপনি পড়াশোনা করেন, নিজের ছেলে মেয়েদের জেনারেল এডুকেশনে নিয়ে আসুন,
শিক্ষিত করুন, যাকে নিয়ে আপনি গর্ববোধ করতে পারবেন। যখন আপনি বুড়ো হয়ে যাবেন তখন ছেলেমেয়েরা উঠে যাবে, ওদিকে নিয়ে গর্ববোধ করতে শিখুন। আমার যা হয়েছে হয়েছে, আমি সবসময় চাইবো যে আমার ছেলেপুলে যারা, ছেলে মেয়ে যারা, তারা হচ্ছে খুব ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে। এটা তো সবাই চায়, সবাই চায়, এটাই চাওয়া উচিত প্রত্যেকের। এই আকুতিটা যদি মনের মধ্যে ঢোকে যে আমার যা হয়েছে হোক, আমি শ্রমিক হতে পারি, আমি কার্পেন্টার হতে পারি, আমি টেলার হতে পারি, আমি খালাসি হতে পারি, ড্রাইভার হতে পারি, আমি সবজি ভেন্ডার হতে পারি, আমি রিক্সাওয়ালা হতে পারি, কিন্তু আমার যে সন্তান সন্ততি আছে তারা যেন সোসাইটির মূল স্রোতে, মূল জায়গাতে গিয়ে একটু দাঁড়াতে পারে। একদম এই গৌরববোধটা মুসলিমদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। এটা আমি একা বহুদিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমি সেই সুযোগ এখনো পর্যন্ত পাইনি কাজ করার। সেই স্পিয়ার পেলে নিশ্চয়ই আমি কাজ করবো একসঙ্গে। আপনি রাজনৈতিক মতাদর্শের বাইরে বেরিয়ে বা রাজনৈতিক যে ব্যক্তিসত্তা তার বাইরে বেরিয়ে আপনি সমাজসেবামূলক মনোভাব নিয়ে এগিয়ে চলেছেন, যে কারণে আপনি বললেন যে আমি তামান্নার বাড়িতে গিয়েছিলাম। কিন্তু আপনি যখন তামান্নার বাড়িতে গেলেন, পাশাপাশি অভিযোগ আসছে যে ওয়াকফ আন্দোলন নিয়ে যে গন্ডগোল হয়েছিল সেখানে বাবা এবং ছেলেকে মার্ডার করা হয়েছিল, সেখানে আপনি যাননি। আমি যেতে চেয়েছিলাম ওখানে মুর্শিদাবাদ, যেহেতু আমি পুরনো জেলা, আমি ওখানে সবাইকে চিনি, আমাকে প্রচুর ডাক ছিল লোকে ওখানে। আমি যাওয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু সেই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল, আমি অনেকের সঙ্গে, সিনিয়র অনেকের সঙ্গে কথা বললাম, তখন বলছে যে এই সময় যাওয়াটা, কারণ ওটা অন্য লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দেখছিল দায়িত্বটা, তারা দেখছিল আর কি। কিন্তু আপনি তো ওখানকার এমএলএ, ওখানকার এমপি, বাইরে থেকে একজন রাজ্যসভার এমপি পাঠানো হয়েছিল, তারা কোঅর্ডিনেট করে দেখছিল, মানে আমাকে আই ওয়াজ টোল্ড নট টু গো। আচ্ছা, কিন্তু আপনি তো খুব স্পষ্টবাদী, তারপরেও কি আপনার মনে হয় যে আপনি একটা রাজনৈতিক দলে আছেন বলে মন খুলে, মুখ খুলে কথা বলতে পারেন না? আমি তো মোটামুটি বলি। কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে তো আপনি কোনো কথা বলেন। আরজিকর কাণ্ডের যেটা, যে সঞ্জয় রায় যেটা হয়েছে, ওটাই একমাত্র আসামি, এবং সঠিকভাবে তদন্ত হয়েছে, এবং তার সাজাও যে ফাঁসি হবে না সেটা আমি অনেককে বলেছিলাম। তার কারণ তার মেনস্ট্রিয়াটা ছিল না। মেনস্ট্রিয়া মানে তার ইনার যে উদ্দেশ্যটা সেটা ছিল না, মারার করার উদ্দেশ্যটা ছিল না, উদ্দেশ্যটা ছিল তার রেপ করা। সে দেখবেন লোকটা প্রথমে লিফটে করে সঞ্জয় রায় উপরে উঠে একটা একটা পরপর দরজা খুলে খুলে দেখছে, মানে সেখানে ওই মেয়েটি বাদ দিয়েও, যে অভয়া বলুন বা তিলোত্তমা বলুন, যে মেয়েটি বাদ দিয়ে যাকে পেত সেদিন সে রেপ করতো, একা পেরেই রেপ করতো। খুঁজতে 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 হচ্ছে ওইখানে হলটা খুলে দেখেছি মেয়েটি রয়েছে, এবং সে একা করেছে। এটা অন্য কেউ করেনি। এইটা একটা ভুল পারসেপশন থেকে, এটা একটা রাজনৈতিক দল বলুন, কিছু বেড়ে পাখার লোক, তারা বেশি ইনভেস্টিগেশন বোঝে, যে এইটা পক্ষ সম্ভব নয়, এটা সম্ভব নয়, ওটা সম্ভব নয়, সব কিছু হচ্ছে এক্সাজারেশন করেছে, পেপারেও এক্সাজারেশন করেছে। তার যদি ইঞ্জুরি দেখেন, একটা মেয়েটা যে ভিকটিম, তার ইঞ্জুরির মধ্যে টোটাল হচ্ছে 13টা না 16টা ইঞ্জুরি ছিল। যাই হোক, দুটো মাত্র প্রাইভেট পার্টসে ইঞ্জুরি ছিল, যা কিছু ইঞ্জুরি ছিল মুখের মধ্যে। এবং সঞ্জয় রায়ের সময় তারা জানে না বলেই, একটা সঞ্জয় রায় প্রচণ্ড শক্তিশালী একটা ছেলে, সে বক্সিং করতো, তার হাতের পাঞ্জাটা আমার হাতের ডবল হবে পাঞ্জার, প্রচণ্ড শক্তি, স্ট্রেংথ রাখতো, সে শক্তি রাখে। মুখের মধ্যে যদি চেপে ধরে থাকে, একটা 48 ঘন্টা অ্যাট এ স্ট্রেচ ডিউটি করার পর একটা বাচ্চা মেয়ে 30-31 বছর বয়সে, যে তার গায়ে তো ওরকম স্ট্রেংথ নেই, সে ঘুমিয়েছিল, তার উপরে চেপে বসে তার মুখটাকে চেপে ধরেছে, মানলাম, এবং গলাটাকে টিপে ধরেছে, এবং সে সাঁড়াশির মতো, তার হাতগুলো তার শক্তিশালী হাত ছিল, মানলাম, এবং সে একাই মেরেছে। কারণ তার ভিডিও ফুটেজ ওখানে আছে, তার করবোরেটিং এভিডেন্সও রয়েছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স রয়েছে, এভরি এভিডেন্স আর দেয়ার। শুনছে কি? সে শোনার মোডে তো নেই, তাকে ব্লেম করার জন্য রয়েছে। আরজি করে আমি আজকে আবার বলছি যে সঞ্জয় রায় ছাড়া আর কেউ ছিল না। এই যে আপনি ওর এমএসভিপিকে ধরেছেন বা আর ওসিকে অ্যারেস্ট করে দিল, এগুলো সবই হচ্ছে মানে চাপে পড়ে করেছে সিবিআই। কিন্তু তারা এই কেসে ইনভলভ নয়, তারা দুর্নীতিতে আছে ইনভলভ, কি অন্য কেসে অন্য কি ম্যানিপুলেট করেছে সেগুলো আমি জানি না। কিন্তু এই যে সঞ্জয় রায় যে একা ছিল সেটা আমি জানি। কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের ব্যাপারে আপনি মুখ খুলছেন না। সাউথ কলকাতা ল কলেজ কি মুখ খুলবো? হয়তো করছে, তো অ্যারেস্ট হয়ে গেছে সঙ্গে সঙ্গে, এইরকম ঘটনা ঘটতে থাকবে। রেপ হয়নি কোনোদিন, তো এরকম হয়নি। আপনি যদি মহাভারতের আমল থেকে দেখেন বা তারও আগে থেকে দেখেন, সেখান থেকেও রেপ আছে, দেখবেন মহাভারতের রেপের গল্প বলা আছে। আনিস খান, হ্যাঁ, আনিস খানের ব্যাপারে আমি মুখ খুলি, তখন তো আমি মন্ত্রী ছিলাম, আমি বলেছি যে এটা আনিস খানের ব্যাপারে কি হয়েছিল আমি জানি না। আমার ধারণা যে তাড়াফাড়া করেছিল, পালাতে গিয়ে পড়ে গেছে। যে ওকে মেরে দিয়েছে বা ফেলে দিয়েছে এটা নয়, পুলিশ কোনোদিন ফেলে না, কারণ পুলিশের নিজেদের ভয় আছে যে আমি যে রেড করতে যাচ্ছি, আমরা রেড করতে গেলাম, একটা ব্রথলে রেড করছি, এটা ক্রিমিনালের জন্য, ঠিক আছে। আমার ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটেছে। আমি রাস্তার উপরে ছিলাম, একদম যাইনি, ব্রথলটায় ঢুকিনি, কিন্তু ওই সারাউন্ডিং এরিয়া জুড়ে একটা রেড করছিলাম আমরা, ঠিক আছে। সেখানে একটা ঘটনা হলো যে আমি জিটি রোডের উপরে দাঁড়িয়েছি, তখন এসডিপিও ব্যারাকপুর, জিটি রোডের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, এবং বিটি রোড, ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, বিটি রোড উপরে দাঁড়িয়ে রয়েছি। আমাদের একটা টিম ঢুকেছে ব্রথলে,
সেখানে গেছে কিন্তু একটা ক্রিমিনালকে ধরতে। এবার লোক যারা ওখানে কাস্টমার ছিল তারা ভেবেছে আমাদেরকে ধরতে এসেছে, এগুলো পাথারি ছুটতে আরম্ভ করেছে, গিয়ে ট্রেনের মধ্যে পড়লো, দিয়ে কাটা পড়ে গেল। তার মানে তো তাকে তো হয়নি, এটাও হয়তো ওকে ধরতে গেছিলো আনিস খানকে, নিশ্চিতভাবে পুলিশ গিয়ে থাকে সে তো ধরতে গেছে ওকে, তার মানে ওকে ধরার পর যে ওখান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে এইটা নয়, সে হয়তো পালাতে চেষ্টা করেছে, কোনোভাবে স্লিপ করে গিয়ে পড়ে গেছে, বুঝছেন, অ্যাক্সিডেন্টাল আমার যা মনে হচ্ছে সেই সময়টা যা মনে ছিল এইটুকু। কিন্তু এটা নয় যে তাকে পুলিশ খুন করে দেবে, কারণ পুলিশ জানে যে খুন করলে তার দায়টা আমার উপরেই চাপবে। এই জন্য দেখবেন চার্জশিটে হয়েছে 304, মানে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, বুঝতে পেরেছেন, যে এটা হোমিসাইড নয়, মানে মার্ডার নয়, কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। ঠিক আছে, শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরপরই একটা মুসলিম প্রীতি দেখানোর বা একটা সম্প্রীতির একটা কথা বললেন, না চোখে দেখছেন, কালকে বলেছেন ওটা মুদ্রার এপিড ওপিড। আচ্ছা, যে শুভেন্দুবাবু আর শ্রমিকবাবু মুদ্রার এপিড ওপিড, কেউ ভোকাল মানে বেশি ভোকাল, কেউ মিনমিন করে বলছে। আচ্ছা, আজকেই আমি আবার একটা ইন্টারভিউ দেখলাম যে মুসলিমদের ভোট আমার চাই না, মুসলিমদের ভোট বাদ দিয়েই আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবো, এটা শ্রমিকবাবু নিজে বলছেন, আজকেই বলছেন। আচ্ছা, ঠিক আছে, আমি একটা ইন্টারভিউতে দেখলাম। আর মুসলিমদের ক্ষেত্রে উনি বলেছেন যে আলাদা করে অ্যাগ্রেশন দেখাবার দরকার নেই, বিরোধিতা করার আলাদা করে দরকার নেই, মুসলিমরা আছে, মুসলিমদের তো আমাদের ভোট দেবে না, তো মুসলিমরা আমাদের বিরোধিতা করারও দরকার নেই, অত বেশি ওদের বিরুদ্ধে লাগারও দরকার নেই, এটা একটা ভালো দিক। শুভেন্দুবাবু যেটা বলছেন যে চ্যাংদোলা করে আমি গিয়ে বাইরে ফেলে দিয়ে আসবো বা অন্যান্য কিছু আছে, ওদের মধ্যে অনেক ভদ্রলোক রয়েছে, তাদের কোয়েন্সেন্সে কেন লাগে না, কেন তারা বলে না, তাদের নেতাকে বোঝায় না, এটা আমি জানি না। বাট থিং ইজ দ্যাট কি বিজেপি এখানে ক্ষমতায় আসতে পারবে না। কিন্তু আপনার কি মনে হয় পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিকভাবে অনেক সচেতন, এবং পশ্চিমবাংলার মানুষ, অনেক মানুষও শিক্ষিত মানুষ তার মধ্যে আছে, অনেকে ইনডাইরেক্টলি বিজেপি সমর্থক হয়ে গেলেও, ভোটার বিজেপির হয়ে গেলেও, এখনও সেই অ্যামাউন্ট অফ যে পিপল আর কি, সেই কোয়ান্টাম অফ পিপল, তারা কখনোই কিন্তু তারা বিজেপির দিকে এখন ঝুঁকে যায়নি। বিজেপির ফেস হচ্ছে এখন শুভেন্দুবাবু, সুকান্তবাবু ছিলেন, এখন আবার শ্রমিক ভট্টাচার্য এসছে, তো তারা রিপ্রেজেন্ট করে একটা পলিটিক্যাল পার্টিকে, তাদের সঙ্গে কোনো ম্যাচিং নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ম্যাচিং নেই, নো ম্যাচ অ্যাট অল। কিন্তু বিজেপি যত ভয় দেখাবে মুসলমানরা তত তৃণমূলের দিকে ঝুঁকে যাবে, এটাকে আপনি বিশ্বাস করেন? এটা ঠিক, এটা খানিকটা টু সাম এক্সটেন্ট কারেক্ট, কারণ এখানে তো অল্টারনেটিভ পার্টি নেই। সিপিএম 34 বছর সুযোগ তাহলে তো বিজেপি তৃণমূলের সুবিধা করে দিচ্ছে ভয় দেখিয়ে। না, তৃণমূলের সুবিধা করে দিচ্ছে না, সে তাদের পার্টি, তারা এজেন্ডা তারা ফুলফিল করবে, তাদের নিজস্ব একটা এজেন্ডা আছে, ঠিক আছে, একটা পলিটিক্যাল পার্টি, তার কর্মসূচি আছে, তাদের ইয়ে রয়েছে, নিজস্ব যে চিন্তাভাবনাগুলো রয়েছে, তাদের নীতি নির্ধারণ করে, ওদের করে না, এখান থেকে ওদের সেন্ট্রাল থেকে হয়ে আসে, এখানে তারা কিছুটা মডিফাই করতে পারে, তো তাদের যে নীতি নির্ধারণ তারা কেমনভাবে চলছে সেগুলো গাইডেড বাই ওদের ওখানে সেন্ট্রাল পার্টি, এবং তার সঙ্গে আরএসএস কানেক্টেড, ঠিক আছে, তো তার মধ্যে কিছুটা লোকাল লেভেলে কিছু মডিফিকেশানে হয়তো, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবাংলার মানুষ আমি নিশ্চিত যে ধর্মীয় বিভাজনের ভিত্তিতে তারা ভোট দেবে না, এরা তো শুধু ধর্মীয় বিভাজন করবে, কারণ আজকে আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী একটা কলঙ্কের নাম, আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় যান, সে একটা বন্ধু একটা লাইন ইংরেজি বলতে পারে না, আমি যতগুলো ইন্টারভিউ শুনেছি পাশ থেকে বসে বসে করে, টেলিপ্রম্পটারে করে, এই সেদিন দেখলাম যে ম্যাকরনের সঙ্গে মিলছে, ওকে বলছে হোয়েন ইউ হ্যাভ অ্যারাইভড, বলে ইয়েস্টারডে নাইট মানে আগে আবাস প্যারিস, দিয়ে তারপরে হিন্দি শুরু করলো, ঠিক আছে, ম্যাকরন না হিন্দি বোঝে না ও বেড়া ইংরেজি বোঝে, তো এইভাবে প্রচুর মিথ্যা কথা বলে বলে নরেন্দ্র মোদী নিজেকে একদম খেলো করে ফেলেছে। সে নাকি নালা থেকে গ্যাস বার করে চাক তৈরি করতো, তারপরে বললো যে ওই a + b এর হোল স্কোয়ার, দেখবেন ইন্টু হোল স্কোয়ার বলছে, আবার a² + b² ইন্টু হোল স্কোয়ার ইন্টু কি ব্র্যাকেট স্কোয়ার নাকি এরকম বলছে, এক্সট্রা 2ab, তার মানে অদ্ভুত অদ্ভুত সব কথা, মানে একটা ক্লাস 6-এর মানে যে স্টুডেন্ট যেটা বলতে পারবে সেই জ্ঞানটাও তার নেই, এতদিন ধরে রাজনীতি করেছে, এত মিথ্যা কথা বলে, প্রত্যেকটা কথা যেগুলো বলেছে প্রত্যেকটা দেখুন মিথ্যা কথা বলেছে। ডিমনিটাইজেশনের সময় বলেছিল যে আমি সমস্ত কালো ধনকে ফেরত নিয়ে আসবো, একটা টাকাও নিয়ে আসতে পারেনি, টাকা দেওয়ার কথা তো অন্য লোকের অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে সেটা ছেড়ে দিন, তারপরে বলেছিল যে আমি আচ্ছে দিন নিয়ে আসবো, কৃষকদের আয় দুগুণ করে দেবো, 2 কোটি করে বছরে চাকরি দেবো, প্রত্যেক 7 দিনে নাকি একটা করে ইউনিভার্সিটি হচ্ছে, প্রত্যেক এভরি অল্টারনেট ডে নাকি একটা করে কলেজ তৈরি হচ্ছে ভারতবর্ষে, দেখাতে পারবেন কোথায় হয়েছে? বলছে যে মাসে একটা করে মানে ইয়ে হচ্ছে, আইআইটি হচ্ছে, ও আইআইটি আর আইটিআই পার্থক্য বোঝে না নরেন্দ্র মোদী। তারপরে তাকে দেখালো তার সার্টিফিকেট, সে পড়াশোনা করেনি, সে নিজেই বলছে এক জায়গাতে বহু ইন্টারভিউতে বলেছে যে हम तो 17 बरस का आयु में हमने घर छोड़ दिया,
पढ़ाई पढ़ाई मेरा नहीं हुआ दोस्त, हम बोले कि आपने प्राइमरी लेवल पे छोड़ दिया? नहीं, हाई स्कूल गया था, उसके बाद हमने छोड़ दिया। পরে আবার বলছে যে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে সে এমএ পাস করেছে। সে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে যে নরেন্দ্র দামোদর দাস মোদী নামটা লিখেছে সেটা কম্পিউটারাইজড। এবার আমারও যদি মার্কশিট দেখেন বা সার্টিফিকেটগুলো দেখেন, আপনারাও যদি দেখেন, দেখবেন ওর মধ্যে হাতে লেখা আছে, সুন্দর সুন্দর যাদের ক্যালিগ্রাফি করার হাতের লেখা খুব সুন্দর করে থাকে, তাদের হাতের লেখা পুরনো যেগুলো ছিল সে তো কম্পিউটারাইজড হয়েছে কিছুদিন আগে, মানে হয়তো হার্ডলি 10-12 বছর হবে। নরেন্দ্র মোদী তো 10 বছরে আগে তো এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পাস করেনি। তো এই যে একটা মুখ্য প্রধানমন্ত্রী তার শিক্ষকতার যোগ্যতা দেখাবার জন্য এই যে হোম মিনিস্টার সে তার সার্টিফিকেট খুলে বসলো এবং সেটা ফেক জেনেও ইন্টারন্যাশনালি। তো এগুলোই তো হচ্ছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং মানে গুমরাহ করা যাকে বলে। আর নিজেই বলছে আবার যে जो आदमी शिक्षित नहीं है, जो आदमी अनएडुकेटेड है, वो दुनिया के लिए बोझ है, क्योंकि ना समझता है देश का कानून, ना समझता है देश का कॉन्स्टिट्यूशन। এদিকে বলছে যে সে দেশের সংবিধানও বোঝে না, দেশের আইনও বোঝে না, অশিক্ষিত মানুষ কিছুই বোঝে না, তো তারা হচ্ছে দেশের জন্য বোঝা। তো ওয়ান অফ দ্য বোঝা ইজ নরেন্দ্র দামোদর দাস মোদী। হাজী নুরুল ইসলাম তিনি তো ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তো তার সেই পদটা তো ফাঁকা আছে। তো আমরা তো শুনছি যে পরবর্তী যখন বাই ইলেকশন হবে তখন আইপিএস হুমায়ুন কবির ওখানকার প্রার্থী হচ্ছে। সেটা আমি জানিনি, আমাকে এখনো কেউ বলেনি। যদি পার্টি যদি করে তাহলে হবো, নিশ্চয়ই হবো। আপনি কতটা আশাবাদী? না, আশা নিরাশার মধ্যে কিছু নেই। আমাকে যদি পার্টি প্রার্থী করে আমি ওখানে যাব। আমি চাইবো ডেফিনেটলি যে আমি এমএলএ থেকে এমপি হই। আমি চাইবে বসিরহাটের প্রতি বললাম যে আমার আলাদা একটা অ্যাফেকশন আছে, যেখানে এখানে কাজ করেছি, একটা খুব ক্রাইসিস পিরিয়ডে কাজ করেছি বসিরহাটে, সেই জন্য বসিরহাটের মানুষের প্রতি আমার খুব আলাদা করে একটা ফিলিংস আছে। মুর্শিদাবাদের জন্যও আছে, বীরভূমের জন্য আছে, হুগলির জন্য আছে, বর্ধমানের জন্য আছে, যেখানে কাজ করেছি হাওড়াদের জন্য আছে, সাউথ চব্বিশ পরগনার জন্য আছে, গোটা পশ্চিমবাংলার জন্যই আছে। কিন্তু যেখানে যেখানে কাজ করেছি এই মানুষগুলো যেহেতু আমাকে চেনে, আমার নোন জায়গা, তারা আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তারা আমাকে হেল্পিং হ্যান্ড তাদের দিকে বাড়িয়ে দিয়েছি, তারাও আমাকে সহজভাবে গ্রহণ করেছে। ইন দ্যাট কেস আমি সবসময় চাইবো যে হ্যাঁ ঠিক আছে, যদি আমার কিছু হয় তাহলে ডেফিনেটলি ভালো আমার জন্য। তাহলে বসিরহাটের মানুষের হয়ে আপনি আবার কাজ করতে পারবেন। যদি আমাকে যদি নমিনেশন দেয় আমি নিশ্চিতভাবে জিতবো। বসিরহাটে আমাকে হারাবার শক্তি কারণ নেই। আমি যদি বসিরহাটে দাঁড়াই তাহলে সেখানকার হিন্দু, মুসলমান, আদিবাসী যারা আছে আর কি, তারা সবাই আমাকে ভোট দেবে। আমাকে ওখানকার লোক এত বেশি ভালোবাসে। কিন্তু পার্টি কাকে ঠিক করবে না করবে সেটা পার্টির ডিসক্রিশন, এক্সক্লুসিভলি পার্টির ডিসক্রিশন। বুঝতে পেরেছেন তো? আপনি ইচ্ছুক, আমাকে যেখানে যেভাবে কাজ লাগাবে করবে, আমি তো ইচ্ছুক আছি বললাম। জিআই এর পর্দায় আপনারা দেখছিলেন ফেস টু ফেস। ফেস টু ফেস আজ আমরা এখানেই শেষ করব। ফেস টু ফেস এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন আইপিএস হুমায়ুন কবির। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।